আমরা কিন্তু অ্যাজাইল নিয়ে অনেক কথাবার্তা বললাম আর কি, লাস্ট 2টা ক্লাসে স্পেশালি। আজকে একটু কথা বাকি আছে আমাদের। থ্রু আউট দ্য ক্লাসও আমাদের প্রচুর আমরা কথাগুলো বলবো অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্টের উপরে। তো এবং এই যে বিষয়গুলো আমরা এখন দেখলাম, এটা জাস্ট মানে ফাউন্ডেশন আমরা নলেজ পাওয়ার চেষ্টা করলাম থ্রু আউট দ্য স্টুডেন্ট ম্যানুয়াল, এবং আমাদের ডিসকাশনে এটা আবার বারবার আসবে। সো এই লাস্ট 2টা ক্লাসে আমরা যে আলোচনাগুলো করলাম, এই টপিকগুলো বিভিন্ন জায়গায় স্টুডেন্ট ম্যানুয়ালে আসবে। সো আমি বারবার রেফারেন্স কল করব, হ্যাঁ? তো তখন কিন্তু মনে রাখতে হবে। স্পেশালি আমরা কভার করতেছি অ্যাজাইল প্র্যাকটিস গাইডের চ্যাপ্টার নম্বর 2, 3, 4, 5, ঠিক আছে? আর এর সাথে আমি বোধহয় 1 দিন না 2 দিন আগে স্ক্রাম গাইড দিয়েছিলাম, স্ক্রাম গাইড, যেটা 13-14 পৃষ্ঠার একটা ডকুমেন্ট, যেটার উপর আসলে বেস করে স্ক্রাম ফ্রেমওয়ার্কটা কাজ করে, এবং ওয়ার্ল্ডের অনেকগুলো অ্যাজাইল ফ্রেমওয়ার্ক বেস অন দিস স্ক্রাম গাইড, ঠিক আছে? যেটা আসলে ওই যে 17 জন থট লিডার্স ছিল, তার মধ্যে 2জন এটা ক্রিয়েটর। সো এটা কিন্তু অনেক পপুলার ওয়ার্ল্ডে, এবং কমপ্লেক্স প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য, স্পেশালি কমপ্লেক্স প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য এই ফ্রেমওয়ার্কটা ইউজ হয়। সো এটার একটা হচ্ছে যে সিম্পল একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য, বা একটা প্রোডাক্ট ছোট প্রজেক্ট ম্যানেজ করার জন্য। আবার এটার আবার স্কেলড ম্যানেজমেন্ট আছে আর কি, যেটাকে বলা হয় স্ক্রাম অফ স্ক্রামস, স্ক্রাম অ্যাট স্কেল বলা হয়। তো সেটা দিয়ে আসলে মানে এন্টারপ্রাইজ লেভেলের প্রজেক্ট ম্যানেজ করা হয়। যদি এমন একটা প্রোডাক্ট থাকে যেখানে আসলে একসাথে 1000 এমপ্লয়ি কাজ করতেছে বা মোর দ্যান দ্যাট, তখন আসলে আমরা কিভাবে প্রজেক্ট ম্যানেজ করব? তো সেই জন্য স্ক্রাম অ্যাট স্কেল নামে একটা ফ্রেমওয়ার্ক আছে, যেটা বেজ অন দিস স্ক্রাম গাইড। এর আলাদা একটা গাইড আছে, যেটা আসলে এটাকে ইউজ করে আরো মানে গ্লোবাল লেভেলে এবং এক্সটেন্সিভ লেভেলে কিভাবে আমরা এত বড় টিমকে হ্যান্ডেল করতে পারি, সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। তো সেটা আমাদের টপিক না, কিন্তু 2-1টা জায়গায় স্ক্রাম অ্যাট এক্সেল এটা আছে, কিন্তু স্পেশালি আপনি অ্যানেক্স A3 তে পাবেন অ্যাজ এ প্র্যাকটিস গাইডে, তারপর আমাদের স্টুডেন্ট ম্যানুয়ালেও একটা জায়গাতে আছে এটা। সো কিছু ফ্রেমওয়ার্ক আছে নর্মাল একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য, আর কিছু ফ্রেমওয়ার্ক আছে অ্যাট স্কেল, মানে লার্জ টিম, লার্জ প্রজেক্ট, বিগ প্রোডাক্ট ম্যানেজমেন্টের জন্য। সেগুলোকে আমরা স্কেল ফ্রেমওয়ার্ক বলি, অ্যাজাইল স্কেল ফ্রেমওয়ার্ক। তার মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় ওয়ার্ল্ডে হচ্ছে SAFE, স্কেল অ্যাজাইল ফ্রেমওয়ার্ক, ওখান থেকে সেফ শব্দটা আসছে। আর এরপরে ইউজ হয় ক্রিস্টাল নিয়েও দেখবেন যে অ্যাজাইল প্র্যাকটিস গাইডে অ্যানেক্স A3 তে আছে। তারপরে নেক্সাস, তারপরে আমি একটু আগে যেটা বললাম স্ক্রাম অ্যাট স্কেল। আর PMI একটা নিয়ে আসছে, যেটাকে বলা হচ্ছে ডিসিপ্লিনড অ্যাজাইল। তো সেটা অ্যানাদার ফ্রেমওয়ার্ক। তো সেটা অ্যানাদার ইনিশিয়েটিভ আর কি, স্কেল লেভেলের অ্যাজিলিটির জন্য। সো ঠিক আছে, আমরা 7 জন জয়েন করছি, আমাদের শুধু স্টার্ট। হ্যাঁ, আমরা আমাদের রুটিনটা পাইছেন তো না? রুটিনটা যেটা আমি শেয়ার করেছি, আমি আসলে এটাতে কারো প্রবলেম আছে? মানে ক্লাস দেখে যাচ্ছে যে মানে আমি যদি 1.5 ঘন্টা করে ক্লাস নেই, তাহলে আসলে 20টার মতো ক্লাস লাগবে, 1-2টা কম বেশি হতে পারে। এবং তাহলে কত সময় লাগবে? আমরা সপ্তাহে 2টা করে ক্লাস নিচ্ছি, তাহলে টোটাল কত সময় লাগবে? তাহলে 8 সপ্তাহ মানে 10 সপ্তাহের মতো লাগবে। দ্যাট মিনস 2 মাসের একটু বেশি লাগছে, তাই না? কি ইস্যুজ আছে এটা নিয়ে? কারণ হচ্ছে যে আপনার আবার বেশি সময় নিলে মানে ধৈর্য রাখা মুশকিল। যদি আমি 2 ঘন্টা ক্লাস নেই, তাহলে একটু তো কমে যাবে। সো বেটার হচ্ছে আমরা একদম শার্প 8টায় শুরু করব এবং 9:30টায় ব্রেক নেব আর কি। সো 1.5 ঘন্টা সমস্যা নাই তো না? 1.5 ঘন্টা টানা, 1.5 ঘন্টা ঠিক আছে। ইউনিভার্সিটির ক্লাসগুলো 1.5 ঘন্টার মতো হয় না টানা, 1 থেকে 1.5 ঘন্টা। জানি না, MBA করার সময় 1.5 ঘন্টা ক্লাস হতো বোধহয় আমাদের, ভুলে গেছি। এটাই ভালো ভাইয়া, কারণ বেশি হলে দেখা যায় টায়ার্ড লাগে। হ্যাঁ, আচ্ছা আমরা এখান থেকে শুরু করবো। যে এটা একটা কাজ দিয়েছিলাম সবাইকে, দেখতে পাচ্ছি স্ক্রাম ফ্রেমওয়ার্কটাকে। এটা আমরা সবাই বুঝতে পারছি তো না? মানে খুবই সহজ একটা জিনিস। হ্যাঁ, এই যে আমরা স্প্রিন্ট, এই জন্য আসলে এই চিহ্নটা দেখানো হচ্ছে।
এটা হচ্ছে একটা ইটারেশনকে আমরা বলি স্প্রিন্ট স্ক্রামে, তাই না? ইটারেশন ইকুয়াল টু আসলে স্প্রিন্ট। যেখানে আমরা ইটারেশন শব্দটি ইউজ করছি, স্ক্রাম সেটাকে অলওয়েজ স্প্রিন্ট বলে আর কি, স্প্রিন্ট। সো এই ফিগার দিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এই ফিগারটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফিগারটা মাথায় থাকলে আপনি অনেক কোশ্চেনের অ্যান্সার দিতে পারবেন, অনেক কনফিউশনের অ্যান্সার এই ফিগারটার মধ্যে আছে। কারো কোনো কোশ্চেন আছে এই ফিগারের উপরে? মিনহাজ বা মুস্তাইন ভাই, রায়হানা, ফারহানা, নাকি কেউ দেখেন নাই? না, এটা আসলে কভার হয়ে গেছে, এটা মোটামুটি কমন, বেশি কিছু না। বাট কিছু পয়েন্ট আছে যেগুলো আমরা জানি যে হয়তো বা নেক্সট টাইমে ইন ক্লাসের মধ্যে কভার করা হবে। যেমন লাস্ট পয়েন্ট আছে আমাদের ইনক্রিমেন্টাল প্রোডাক্ট রিলিজ, এই প্রোডাক্ট ওনারের লাস্টে যে রিলিজ পয়েন্ট, রিলিজ প্ল্যান বা এই ম্যাটার গুলো, তো এটা ধরে নিচ্ছি যে এটা পরে কভার করা হবে। আর একটা পয়েন্ট ছিল ভাইয়া, সেটা হচ্ছে যে ইনপুট ফ্রম দ্য টিম অ্যাজ এ প্রোডাক্ট ওনার। এখন একটা কনফিউশন ছিল আমার, আমি কি একটু বলবো? হ্যাঁ, অবশ্যই। টিম যে ইনপুট গুলো দিবে, আমরা টিম বলতে তো এখানে ডেভেলপার টিম বুঝতেছি, তাই না? বা স্ক্রাম টিম। লেফট এখানে পয়েন্ট। হ্যাঁ, হতে হ্যাঁ, হ্যাঁ, এখানে যে টিম, হ্যাঁ ঠিক আছে, এটা বুঝতে পারছি। হ্যাঁ, টিমটা বলা হচ্ছে, তো টিম তো রিপোর্ট করে স্ক্রাম এসএম কে বা স্ক্রাম মাস্টার কে ই করবে, রিপোর্ট করবে বা ইনপুটটা দিবে। উনি কি প্রোডাক্ট ওনারকে ইনপুট দিবে? প্রোডাক্টের ব্যাপারে প্রোডাক্ট ওনারের সাথে কথাবার্তা সব, স্ক্রাম মাস্টারের সাথে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রোডাক্ট ওনারই আসলে মেইন গাইড, রিলেটেড টু প্রোডাক্ট, রিলেটেড টু কাস্টমার অথবা এক্সটার্নাল স্টেক হোল্ডার্স, এইসব ব্যাপারে আসলে প্রোডাক্ট ওনার হচ্ছে মেইন গাইড। আচ্ছা, না শব্দটা ছিল ভাইয়া যে ইনপুটের জন্য আমি তখন এটা একটু কনফিডেন্স, যদি হয়তো ফিডব্যাক বা কোনো কোয়েরি বা রিকোয়ারমেন্ট নিয়ে কথা বলতো তাহলে একটা ব্যাপার, কিন্তু ইনপুট দিচ্ছে তার মানে সেইখানে কিছু তাকে, ও আচ্ছা আচ্ছা গট ইট। না হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি, এখন বুঝতে পারছি, অনেক কিছু ইনপুটে থাকে। হ্যাঁ, যেখানে এখানে আপনারা যে লাইটটা দেখছেন তো, ফিলিপস বাতি, হ্যাঁ আমরা তো সবাই ইউজ করি না, যে আইডিয়া, বাচ্চারা এখন খুব বলে আমার আইডিয়া আসছে একটা, বাচ্চাটা দেখে খুব ইউজ করে। কোনো একটা কার্টুনের মধ্যে সবসময় বলতো যে কি যেন কার্টুনটা, মুটলু আর পাতলু, মুটলু আছে না, যে পাতলুর মাথায় আইডিয়া চলে আসে। তো বাচ্চারা দেখবেন যে সব বাচ্চা এখন বলে যে আইডিয়া চলে আসছে। এই আইডিয়া শব্দটা আমি জানি না, আমাদের জেনারেশনে এই আইডিয়া শব্দটা বুঝতে গেলে অনেক সময় লাগছে। আমাদের বুড়া বয়সে এসে বুঝছে যে আইডিয়া, কিন্তু বাচ্চারা এখন বলছে আইডিয়া আসছে আমার মাথায়। সো এই যে বাল্ব আর কি আইডিয়া, সবকিছু কাস্টমারের কাছ থেকে আসবে, প্রোডাক্ট ওনার থ্রুতে আসবে। এখানে একটা ইভেন্ট নিয়ে আমরা কথা বলি নাই, হ্যাঁ, সেটা হচ্ছে এইটা, প্রোডাক্ট ব্যাকলগ গ্রুমিং। এটা আরেকটা শব্দ আছে, ব্যাকলগ রিফাইনমেন্ট। ব্যাকলগ রিফাইনমেন্ট শব্দটা আছে। তো এই যে রিফাইনমেন্ট মানে হচ্ছে যে আমরা তো এটা আসলে বিভিন্ন জায়গায় বলা হয় যে এটা আসলে টাইমটা, টোটাল স্প্রিন্টের যে সময়টা, সে 4 উইকস, তাই না? ম্যাক্সিমাম 4 উইকস কিংবা মিনিমাম 1 উইকস। সো এর মধ্যে 10% টাইম আমরা ব্যয় করবো কিসের পিছনে? স্পেশালি প্রোডাক্ট ওনার এবং টিম। হ্যাঁ, স্পেশালি প্রোডাক্ট ওনার, টিম এবং স্ক্রাম মাস্টার, এই যে এখানে দেখাচ্ছে কারা কারা করবে। তারা মিলে কি করবে? আমাদের যে প্রোডাক্ট ব্যাকলগটা আছে সেইটার ফিউচারে নেক্সট ইটারেশনে আমরা যে কাজগুলো করব সেগুলোকে তারা একটু ব্রেকডাউন করার চেষ্টা করবে, বা ওটা যদি কোনো কোশ্চেন্স থাকে বা কোনো কোয়েরিজ থাকে বা কোনো গ্যাপ থাকে, সেটা তারা রিফাইন করার চেষ্টা করবে নেক্সট ইটারেশনের জন্য। এটা কিন্তু এখন এই ইটারেশনের না, এই 10% টাইম দেওয়া হয় নেক্সট ইটারেশনের জন্য। কিসের জন্য? এই প্রোডাক্ট ব্যাকলগটাকে আমরা রিফাইন করব। আমি গত ক্লাসে বলেছিলাম প্রোডাক্ট ব্যাকলগটা এরকম হয় যেখানে আসলে ডিফারেন্ট সাইজের আইটেমস থাকে, বিগ সাইজের আইটেম থাকে, মাঝারি সাইজের আইটেম থাকে, আবার কি একদম হয়তো একটা ইউজার স্টোরি আছে যেটা আর খুব একটা ব্রেকডাউন করার দরকার নেই বা সাইজিং করার দরকার নেই। কিন্তু এরকম বড় আইটেমগুলো আমাদের কি করতে হবে? সাইজিং করতে হবে বা প্রায়োরিটাইজ করতে হবে। কিছু কিছু এখন প্রায়োরিটাইজ করা হয় নাই। সেই ধরনের রিফাইনমেন্ট গুলা থ্রু আউট দ্য স্প্রিন্ট চলতে থাকবে, এবং যেটা আসলে নট মোর দ্যান 10% অফ দ্য টোটাল স্প্রিন্ট টাইম। ঠিক আছে? সো
এটাকে আমরা বলতেছি ব্যাকলগ রিফাইনমেন্ট কিংবা প্রোডাক্ট ব্যাকলগ গ্রুমিং। সো এটা মনে রাখতে হবে, এটা কিন্তু নেক্সট স্প্রিন্টের জন্য, নট ফর দিস স্প্রিন্ট। হ্যাঁ, আচ্ছা এখন আসেন আমরা যদি ক্লাস করে থাকি, রাজু জয়েন করছেন তো না? জি ভাইয়া, মাত্র জয়েন করছি, আরেকবার ওটা একটু যদি মানে রিভিউ করা যায় তো তাহলে ভালো হতো। ও আচ্ছা আচ্ছা, আমরা এখানে আসলে সব ইভেন্ট গুলো তো গত ক্লাসে আলোচনাই করছিলাম যে আমরা এটা আসলে শুরুতে প্ল্যানিং করব, তারপর থ্রু আউট দ্য স্প্রিন্ট আমরা কি করব, 24 ঘন্টা পর পর ডেইলি স্ট্যান্ড আপ করবো, দাঁড়িয়ে মিটিং করতে হবে। তারপরে লাস্টের দিকে এসে দুইটা কাজ, একটা হচ্ছে স্ক্রিন রিভিউ, যেখানে আমরা এই যে এখানে দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো, এই জিনিসটা সবাই খেয়াল করবো, এই যে এখানে কিন্তু কাস্টমার প্রেজেন্ট, কারণ কি এখন কাস্টমারকে দেখাবো আমরা, রিয়েল কাস্টমারকে। ঠিক আছে, ইভেন একটা তথ্য জেনে আপনারা খুবই মজা পাবেন যে ধরেন কোন একটা প্রোডাক্ট আপনি বানাচ্ছেন, কোনো কাস্টমার নাই, নতুন একটা প্রোডাক্ট বানাচ্ছেন, মানে কোনো কাস্টমার কাছে অর্ডার পান নাই, আপনি একটা প্রোডাক্ট বানাচ্ছেন নতুন মার্কেটে, যেটা এর আগে কেউ নিয়ে আসে নাই, তাহলে কাস্টমার কোথায়? আপনার নাই তো, তাই না? তো কি করতে হবে, ইভেন এজাইল টিম অনেক সময় টাকা দিয়ে কাস্টমার নিয়ে আসে, তারা যে এখানে বসে তারা ফিডব্যাক দিবে, সো রেলিভেন্ট কাস্টমারকে তারা টাকা হলেও নিয়ে আসে, যে তুমি 3 ঘন্টা বলবা, তোমাকে আমি এত ডলার করে দেবো। এটা উই নিড রিয়েল কাস্টমার্স। ঠিক আছে, তো এটা করা হয় স্ক্রিন রিভিউ, যেখানে আমরা প্রোডাক্টটাকে কাস্টমারকে দেখাই, ডেমনস্ট্রেশন করি, তাই না? এটার নাম হচ্ছে, আরেকটা নাম হচ্ছে ডেমো বা ডেমনস্ট্রেশন। আর লাস্টে আমরা আবার আমাদের টিম মিলে কি করি, রেট্রোস্পেক্টিভ করি, ইমপ্রুভমেন্ট কাইজেন ইন্টারভিউ করি, যে কিভাবে ইমপ্রুভ করা যায়। ঠিক আছে, আর এইটা ব্যাকলগ গ্রুমিংটা হচ্ছে আমাদের যে প্রোডাক্ট ব্যাকলগ আছে, এই যে প্রোডাক্ট ব্যাকলগ, এটা তো আসলে বিভিন্ন সাইজের আইটেম থাকে, আপনি হয়তো ডিটেল কোনটার আইটেম এখন আইডেন্টিফাই করা হয় নাই, কাস্টমার পুরোটা বলে নাই, বা প্রোডাক্ট ওনার এখনো প্রায়োরিটাইজ করে নাই। তো এই কাজগুলা এখানে টিম প্রোডাক্ট ওনার দুজন মিলে করবে, স্ক্রাম মাস্টার ফ্যাসিলিটেট করবে, যাতে এটা মানে পরবর্তী ইটারেশনে আমাদেরকে হেল্প করে, যাতে আর এত সময় এখানে না যায়। ফলে আমরা ইটারেশন প্ল্যানিং এর যে স্প্রিন্ট প্ল্যানিং এর যে টাইমটা আছে 3 থেকে 4 ঘন্টা 2 সপ্তাহের জন্য, তার মধ্যে যাতে আমরা প্ল্যানিং করে ফেলতে পারি। এই জন্য এটা করা হয় ফিউচারের প্রোডাক্ট ফিউচারের আইটেমগুলোকে রিফাইন করার জন্য বা গ্রোমিং করার জন্য। এটাকে আমরা বলতেছি ব্যাকলগ গ্রোমিং কিংবা ব্যাকলগ রিফাইনমেন্ট। স্পিন রিভিউ রেট্রোস্পেক্ট, ওখানে কি কাস্টমার ইনভলভ থাকে না? না না, স্পিন রিভিউতে কাস্টমার থাকবে না। হ্যাঁ, আচ্ছা, এই যে এখানে দেখবেন টিম আছে, প্রোডাক্ট ওনার আছে, স্ক্রাম মাস্টার আছে। হ্যাঁ, কারণ এটা আপনি টিমের সমালোচনা করতেছেন, টিমের আলোচনা করতেছি, টিমের ইমপ্রুভমেন্ট, এখানে কাস্টমারের দরকার নেই। এটা কি প্রেডিক্টিবল এর লেসন লার্ন ওই সিস্টেম? হ্যাঁ হ্যাঁ, লেসন লার্ন, প্রেডিক্টিভে আমরা এটাকে লেসন লার্ন করি। ঠিক আছে, আচ্ছা, ক্লিয়ার ভাই, ওকে, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা একটা এক্সারসাইজে আসি। দেখেন এখানে কিছু কাজ বলা আছে, হ্যাঁ, বাম সাইডে। ঠিক আছে, আর ডান সাইডে আমাদের 3টা রোলের কথা বলা আছে, যে 3টা রোল স্ক্রাম টিমের বা এজাইল টিমের সবসময় দেখা যায়। সো স্ক্রাম মাস্টার, প্রোডাক্ট ওনার, ডেভেলপমেন্ট টিম। এখন আমরা যদি বুঝে থাকি ওই ফিগারটাতে কিন্তু আইকন দেওয়া ছিল কোথায় কে থাকবে, আর আমরা যদি কনসেপ্টগুলো বুঝে থাকি, লাস্ট ক্লাসে যত আলোচনা হয়েছিল, তাহলে আমরা এস্টিমেট কে করব? এস্টিমেট করাটা কার দায়িত্ব? ডেভেলপমেন্ট টিম, ডিটি। দেখেন সবাই বুঝতে পারছি, ডেভেলপমেন্ট টিম। হ্যাঁ, আচ্ছা এবার আসেন, আমি যাকে জিজ্ঞেস করবো সেই বলেন দেখি। মিনহাজ, ব্যাকলগ প্রায়োরিটিজ করা বা প্রায়োরিটাইজ করা, সেটা কে করবে? ব্যাকলগ প্রায়োরিটাইজিং, মিনহাজ ভাইয়া ডেভেলপমেন্ট টিম। ভুল না ভাইয়া। বললাম? জি ভাইয়া, ভুল বলছেন মনে হয়। ভুল হচ্ছে মনে হয়। ব্যাকলগ প্রায়োরিটিস। আর আচ্ছা, আরেকজন বলেন, আর কে আছে? প্রোডাক্ট ওনার না? ওনার। রাজা, হ্যাঁ আচ্ছা, আপনারা বলতেছেন প্রোডাক্ট ওনার। কেন প্রোডাক্ট ওনার ব্যাকলগ প্রায়োরিটাইজ করবে? প্রোডাক্ট ওনার কেন? প্রোডাক্ট ওনার হচ্ছে ডিরেক্ট কাস্টমার থেকে সব ইনফরমেশন আনে এবং সমস্ত ইনফরমেশন ওনার কাছে থাকে। হ্যাঁ, সকল রিকোয়ারমেন্ট উনি কালেক্ট করে থাকেন এবং ওটা প্রায়োরিটি সেট করার জন্য উনি জানেন কোন ফিচারগুলো বেশি ইম্পর্টেন্ট ভ্যালু ডেলিভারি করার ক্ষেত্রে। হ্ঁ, রাইট। সো প্রোডাক্ট ওনার যে ভাই এখানে কি প্রোডাক্ট ওনার কি প্রোডাক্ট ম্যানেজার, মানে যে কি বলে প্রজেক্ট ম্যানেজার জিনিস তিনি?
না 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 বলছেন অ্যাজাইলে তো কোনো প্রজেক্ট ম্যানেজার বলা হয় না, স্ক্রাম মাস্টারটাই হয়তো আমরা প্রজেক্ট ম্যানেজার বলতে পারি, কিন্তু সেরকম না। কিন্তু আমরা বলছিলাম যে প্রজেক্ট ম্যানেজার রোলটা ট্রেডিশনাল প্রজেক্টে যে প্রজেক্ট ম্যানেজার তার রোলটা আসলে 3টা রোলের মধ্যে ভাগ করা থাকে আসলে অ্যাজাইল টিমে। হ্যাঁ, কেউ সলোলি প্রজেক্ট ম্যানেজারের মতো ডেজিগনেশন নেয় না, স্পেশালি স্ক্রামে প্রজেক্ট ম্যানেজার রোলগুলো মানে দায়িত্বগুলোকে 3টা জায়গায় ভাগ করা থাকে আসলে। প্রোডাক্ট ওনার কিন্তু ভ্যালুর জন্য রেসপন্সিবল, তাই না? প্রোডাক্ট ওনার হচ্ছে ব্যাকলগের জন্য রেসপন্সিবল, মানে একদম ওনার সে, এবং হোয়াটের জন্য রেসপন্সিবল। আমি বাস এই যে কয়েকটা জিনিস একটু মনে রাখতে হবে, হোয়াট, বিজনেস ভ্যালু, ঠিক আছে, সেটা সবকিছু, এবং ব্যাকলগ তার রেসপন্সিবল কে? প্রোডাক্ট ওনার। হ্যাঁ, প্যাট্রোরাইজ করার রেসপন্সিবল কে? পিও। তো এটা কে করবে? পিও। এখানে না, কোথায় হবে? এখানে, পিও। ঠিক আছে, এরপর আসেন অ্যাজাইল কোচিং। কোচিং এর দায়িত্ব কার? এসএম, স্ক্রাম মাস্টার। এই যে আমরা বলছি কিন্তু অ্যাজাইলের কোচিং করানো, ট্রেনিং করানো, মেন্টরিং করানো, তারপর প্রসেস গুলো ঠিকমতো হচ্ছে কিনা, প্রসেস গুলো ফ্যাসিলিটেট করা, সবকিছু কার দায়িত্ব? স্ক্রাম মাস্টারের দায়িত্ব। ঠিক আছে, এবার আসেন কোঅর্ডিনেশন অফ ওয়ার্ক। এটা বলেন, ফারহানা বলেন, এটা কি হবে? কোঅর্ডিনেশন অফ ওয়ার্ক। স্ক্রাম মাস্টার। নো, তারপরে ইয়া বলেন, রাজু বলেন কি হবে এটা? কোঅর্ডিনেশন অফ ওয়ার্ক। ডেভেলপমেন্ট টিম। জিটি হবে। আরিফ কি বলেন? আরিফ ডেভেলপমেন্ট টিম। স্ক্রাম মাস্টার হবে। আর ইয়া তানভীর জয়েন করছে না? তানভীর কি বলতেছেন? কোঅর্ডিনেশন অফ ওয়ার্ক কে করবে? হ্যাঁ, এই যে এখানে কিন্তু আমাদের কনসেপ্টটা ঠিক করতে হবে। আমাদের কিন্তু আমরা বলেছিলাম যে কাজ করবে সেই কোঅর্ডিনেশন তারাই করবে, না করবে সেলফ অর্গানাইজিং টিম। আজাইল মানে আজাইল। দেখেন এই শব্দগুলো মনে রাখেন, সেলফ ম্যানেজমেন্ট, সেলফ অর্গানাইজিং, তারপর ক্রস ফাংশনাল টিম। আমরা আমাদের কাজে আমরাই কোঅর্ডিনেট করবো, কাউকে বলতে হবে না। এবং একটা শব্দ আমি ইউজ করছিলাম, সাইন আপ করা। আমি নিজেই সাইন আপ করে ফেলবো। এখানে কেউ আপনাকে জোর করছে ফেসবুকে অ্যাকাউন্ট খোলার জন্য? কেউ আছেন যে কেউ জোর করছিল যে ফেসবুকে অ্যাকাউন্ট খুলতেই হবে, নাহলে কিন্তু আপনার চাকরি নাই? আছেন কেউ? নাই কিন্তু। আমরা কিন্তু নিজেরাই নিজেকে সাইন আপ করছি। সো অ্যাজাইল টিম কিন্তু নিজে থেকে যে অ্যাভেলেবল কাজ থাকবে, যেটা মনে করবে যে আমি সবচেয়ে ভালো করতে পারি, আমি ওটাকে সাইন আপ করবো। সো কোঅর্ডিনেশন অফ ওয়ার্ক ট্রেডিশনাল প্রজেক্টের সাথে কিন্তু বিরাট পার্থক্য আছে। ট্রেডিশনাল প্রজেক্টে হলে আমরা একদম বলতাম স্ক্রাম মাস্টার স্ক্রাম মাস্টার। কিন্তু আমরা উই আর টকিং অ্যাবাউট অ্যাজাইল, যেখানে আসলে কোঅর্ডিনেশন অফ ওয়ার্ক করবে টিম। এই কনসেপ্টগুলো খুব ইম্পর্টেন্ট। এর উপর আপনার কিন্তু পরীক্ষায় অ্যান্সার আপনার ভুল হয়ে যাবে যদি ওই মাইন্ডসেট থেকে বের হয়ে আসতে না পারেন। যখন অ্যাজাইলের প্রশ্ন দেখবেন তখন মাইন্ডসেটটা অ্যাজাইলের মতো করে ফেলতে হবে। আচ্ছা, এবার আসেন দ্য ডেফিনেশন অফ ডান। এখানে ভাই একটু প্রশ্ন। হ্যাঁ, তানভীর মানে ডেভেলপমেন্ট টিমের যে মেম্বার, তারা হয়তো তাদের নিজেদের যে কাজ বা যে কাজটাকে হয়তো সে ভাবতেছে এটা আমি করতে পারবো, সেটা নিজে থেকে করে নিল, সেটা একটা ব্যাপার। আর কোঅর্ডিনেশন অফ ওয়ার্ক বলতে বোঝায়, বা যেটা বুঝি আমরা নর্মালি, যে একটা কাজ আরেকজন টিম মেম্বার করছে, আরেকটা কাজ তার কিছু একটা আমি করতেছি। তো এই দুজনের মধ্যে যে কমিউনিকেশন বা কোঅর্ডিনেশন, যে কোনো মিসিং হচ্ছে কিনা, এইটাও কি টিম মেম্বার নিজেরাই নোটিস করবে, নাকি এটা আসলে স্ক্রাম মাস্টার করে দিবে? না না, নিজেরাই করবে। ঠিক আছে, নিজেরাই করবে। কাজ কি কাজ করতে হবে এবং এই ধরনের কোঅর্ডিনেশন, এটা নিজেরাই করবে। এখানে স্ক্রাম মাস্টার কোনো হাত দিবে না। ঠিক আছে, আমারও এইটা ছিল, আমারও একই কোশ্চেন ছিল যে নাম্বার অফ ওয়ার্ক তো টিম মেম্বারের সামনে নিজেরা অর্গানাইজ করবে, সেটা নিজের কাছে বিজি থাকবে। হ্যাঁ, এখানে তো বিউটি অফ অ্যাজাইল টিম, মানে এটা কি সম্ভব? সম্ভব না কিন্তু, তাই না? মনে হচ্ছে কিন্তু অ্যাজাইল টিম হতে হলে এরকম হতে হবে। ঠিক আছে, এটা আমাদের কাছে কঠিন লাগতেছে, যেটা আমরা কখনো অ্যাজাইল টিমে কাজ করি না বা করছি খুব অল্প। তো এটা কিন্তু অ্যাজাইল টিমে কাজ করতে করতে এটা হবে, একদিনে হবে না কিন্তু। আজকে আমাদের সবাইকে অ্যাজাইল টিমে দিয়ে দিল আর আমরা পরের দিনে সেলফ অর্গানাইজ হয়ে গেলাম, ইট ইজ নট পসিবল। এই জন্য সেলফ, আমরা কিন্তু শুরুতে বলছিলাম একটা স্লাইডে ছিল ডেডিকেটেড টিম, এবং অ্যাজাইল টিমটা হতে হয় লং টার্ম। আমি ফুটবল খেলার এক্সাম্পল দিয়েছিলাম যে বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদ ওই যে 10 থেকে 12 বছর বয়সে প্লেয়ারদের নিয়ে চলে আসে। তারা যখন ন্যাশনাল টিমে খেলবে, মেইন টিমে খেলবে, তখন তারা 18-19 খেলবে। এই 6-7 বছর কিন্তু দে আর প্লেইং টুগেদার। বুঝতে পারছেন? নাহলে সেলফ অর্গানাইজ টিম হতে পারবে না। আর খেলার মাঝখানে আপনি
ওই যে বাংলাদেশের কে যেন কোচ ছিল, সে বলতো না যে বাংলাদেশে আগে ব্যাটিং এ মনে আছে একজন আউট হওয়া মানে কি টানা 4-5 জন আউট হয়ে যাওয়া, খেলা শেষ। মনে আছে বাংলাদেশের ব্যাটিং? জি ভাইয়া। তো তখন এই যে এক কোচ, সেই কোচটা মনে এসে বলছিল যে ভাই আমি তো কোচিং করতে আসছি, আমি তো আর খেলতে আসি নাই, আমাকে কি আপনারা খেলতে বলেন যে আমি মাঠে গিয়ে খেলবো? দ্যাট ইজ নট পসিবল। যখন একটা ফুটবল খেলা শুরু হয়ে যায়, কোচ দেখবেন যে খালি দৌড়াইতেছে, তাই না? অনেক কোচ দেখছি না আমরা, ওয়ার্ল্ড কাপে দেখা যায়, মানে পাগলের মতো চিৎকার করতেছে। আসলে এই চিৎকার কি কিন্তু খুব কাজ হয়? কারণ খেলাটা এত ফাস্ট রান করতেছে, টিম যদি সেলফ অর্গানাইজ না হয়, আপনি বাইরে থেকে মানে মানে যত জোরে শাউট করেন না কেউ, নাথিং উইল হ্যাপেন অ্যাকচুয়ালি। ঠিক আছে? আচ্ছা, ডেফিনেশন অফ ডান। একটু আরেকটু এক্সটেন্ডেড একটা সিনারিও চিন্তা করতেছিলাম। সে একটা বড় প্রজেক্ট যেখানে আসলে ছোট ছোট 2টা বা 3টা টিম আছে। তো অবভিয়াসলি টিমগুলো এখন একজন স্ক্রাম মাস্টার কি আসলে প্রত্যেকটা এই 2টা বা 3টা টিমে থাকবে, নাকি আসলে একজন স্ক্রাম মাস্টার প্রতিটা ইন্ডিভিজুয়াল টিম একজন স্ক্রাম মাস্টার থাকবে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যদি 3টা ডিফারেন্ট টিম থাকে, সেই ক্ষেত্রে যদি একজন স্ক্রাম মাস্টার থাকে, সেই ক্ষেত্রে এই যে ইন্টার টিম, টিম এ, টিম বি, টিম সি, এদের মধ্যে যে কোঅর্ডিনেশনটা সেটা আসলে কে করবে? সে তখনও কি সেটা আসলে পসিবল যে টিম মেম্বাররা এই এক টিমের বাইরে যে আরেক টিমের সঙ্গে করবে, নাকি সেখানে স্ক্রাম মাস্টার বা অন্য কেউ একজন রোল থাকবে যে আসলে করবে? হ্যাঁ, রাইট, এটা ঠিক আছে। এটা আমাদের একটু স্কেল লেভেলের কোশ্চেন আর কি। এটা আমাদের পরীক্ষার টপিকে এটা মানে ইন্টিগ্রেটেড না, কিন্তু কোশ্চেনটা যেটা আসছে তখন কি প্রতি মনে রাখতে হবে যে কোনো টিম আমরা চাচ্ছি যে ছোট টিম হবে, হ্যাঁ, সে 9 থেকে 11 বা আরো ছোট বলা আছে 3 থেকে 5 বা 7, আমরা ধরলাম 11। তার মধ্যে আবার কি এর মধ্যে স্ক্রাম মাস্টারও আছে, প্রোডাক্ট ওনারও আছে। তার মানে যদি একাধিক টিম থাকে, 3টা বা 5টা টিম, তার মানে কি প্রতিটা টিমে স্ক্রাম মাস্টার এবং প্রোডাক্ট ওনার থাকবে। এই এখানেও স্ক্রাম মাস্টার, প্রোডাক্ট ওনার থাকবে। এবং তখন কোঅর্ডিনেশন গুলো হবে কি কোন লেভেলে? এই যে এখান থেকে প্রোডাক্ট ওনার আসবে, হ্যাঁ, 3টা প্রোডাক্ট ওনার, 3টা স্ক্রাম মাস্টার কমিউনিকেট করবে। ঠিক আছে, প্রোডাক্ট ওনার কমিউনিকেট করবে হোয়াট নিয়ে, ভ্যালু নিয়ে, প্রোডাক্টের ফিচার নিয়ে, আর স্ক্রাম মাস্টার যে বাকি টিমের কোঅর্ডিনেশন নিয়ে, হ্যাঁ, এইসব নিয়ে মানে কোঅর্ডিনেট করবে, প্রসেসের কোঅর্ডিনেশন নিয়ে করবে, সেগুলো হচ্ছে স্ক্রাম মাস্টার করবে। সো সব টিমই কিন্তু স্ক্রাম মাস্টার এবং প্রোডাক্ট ওনার থাকবে, এবং তারা কম্বাইন হয়ে কোঅর্ডিনেশন গুলো করবে 3টা টিমের। ঠিক আছে, জি, এইটা। আচ্ছা, আমরা স্কেল লেভেলের খুব একটা চিন্তা করবো না, কারণ পরীক্ষা স্কেল লেভেলের প্রশ্ন আসবে না আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপর আসি ডেফিনেশন অফ ডান। এটা কার দায়িত্ব? ডিটি। ডেফিনেশন অফ ডান, ডেফিনেশন অফ ডান মনে আছে? 2টা কথা বলছিলাম, ডিওডি, ডেফিনেশন অফ ডান, যার মানে তার মানে রেডি। হ্যাঁ, ডেফিনেশন অফ ডান মানে কি? হাউ উই সে দ্যাট ইট ইজ অ্যাকসেপ্টেড। তার মানে আমরা যে ইটারেশন শেষে গিয়ে প্রোডাক্ট কাস্টমারকে দেখাবো, কাস্টমার কিসের উপর বেস করে দেখবে? এই যে ডেফিনেশন অফ ডানের উপর বেস করে, যে কোনো এরর নাই, তারপর সমস্ত ডকুমেন্টেশন হয়ে গেছে, বিভিন্ন ক্রাইটেরিয়া থাকতে পারে ডিওডির মধ্যে, সব টেস্টিং পাস করছে, ঠিক আছে, এরকম অনেকগুলো ক্রাইটেরিয়া থাকবে। সেই চেকলিস্ট মিলাই কি করবে কাস্টমার? দেখবে যে হ্যাঁ ঠিক আছে কিনা সব, সেটা হচ্ছে ডেফিনেশন অফ ডান। তাহলে এই ডেফিনেশন অফ ডান ডিসাইড করার দায়িত্ব কার? ডেভেলপমেন্ট টিম। এইটা খেয়াল করা, এটা আসলে এটা সবার দায়িত্ব থাকতে হবে। হ্যাঁ, 3 জনেরই দায়িত্ব থাকবে, প্রোডাক্ট ওনারের, স্ক্রাম মাস্টারের এবং ডেভেলপমেন্ট টিম। ওই দুজন তো টিমের মধ্যে আছে, স্ক্যাম টিমের ভিতরে ওই দুজন আছে না স্যার? না, তাই না, আলাদা করলাম কেন এখানে? তাহলে আর 3টা কলাম করছি কেন আমি? আর এখানে যদি কাস্টমার থাকতো, কাস্টমারের যদি একটা কলাম থাকতো, তাহলে কাস্টমারকে আমরা টিক দিতাম, সেও থাকবে ডেফিনেশন অফ ডানে। আর যেহেতু আমরা মেইন টিম নিয়ে কথা বলতেছি, টোটাল টিমটা নিয়ে, তাহলে টিমটা এখানে থাকবে। ঠিক আছে, আর তার মানে ডেফিনেশন অফ ডান ফুল টিম অফ অ্যাজাইল। হ্যাঁ, ফুল টিম। ঠিক আছে, সবাইকে এগ্রি করতে হবে, না হলে তো লাস্টে গিয়ে আবার ঝগড়া করবেন। ঠিক আছে, এই যে ডেফিনেশন এবং অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, আমরা ট্রেডিশনাল প্রজেক্টে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া যেটা বলি, সেটাও সবাইকে মিলে করতে হবে। ইভেন ওই অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া যে কি দিচ্ছি আমরা, সেটা কাস্টমারকে দেখে তারও সাইন আপ নিতে হবে, যে এই কয়েকটা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া যদি মিলে, তাহলে আপনি আপনার প্রোডাক্ট বা ডেলিভারেবল অ্যাকসেপ্ট করবেন, সেটা আগেই সাইন আপ করে নিতে হবে, না হলে তো এই ঝগড়া কখনো শেষ হবে না। আচ্ছা, এরপর আসেন প্রসেস অ্যাডহারেন্স। এটা কে করবে? কে এনশিওর করবে প্রসেস ঠিক মতো হচ্ছে কিনা? স্ক্রাম মাস্টার। বুঝতে পারছি, স্ক্রাম মাস্টার। হ্যাঁ, এরপর টেকনিক্যাল ডিসিশনস কে নেবে? টেকনিক্যাল ডিসিশনস
ডিটি Development. দুইজন বললো ডেভেলপমেন্ট টিম, আর এটি কোনো? হ্যাঁ, ডেভেলপমেন্ট টিম। হ্যাঁ, টেকনিক্যাল ডিসিশন নেবে হচ্ছে ডেভেলপমেন্ট টিম। ওকে, তবে এখানে কিছু কিছু মানে ফ্রেমওয়ার্কে একটা রোল আছে, স্পেশালি স্কেল ফ্রেমওয়ার্কে, সেটা হচ্ছে আর্কিটেকচার ওনার, যিনি আসলে টেকনিক্যাল সাইডটা দেখবেন। সেরকম যদি আরেকটা রোল থাকতো আর্কিটেকচার ওনার, তাহলে তিনিও এটার মধ্যে থাকতেন। হ্যাঁ, টেকনিক্যাল ডিসিশন। আচ্ছা, এরপরে আসে স্প্রিন্ট প্ল্যানিং। এটা সবাই কার থাকবে। থাকা উচিত? সবাই থাকবে। রাইট, সবাই থাকবে প্ল্যানিং এ, সবাই থাকবে, সবাইকে ইনভলভ করতে হবে। এটা ট্রেডিশনাল প্রজেক্ট সেম, যাদেরকে দিয়ে কাজ করাবেন, যাদের দরকার ইনভলভ হওয়া, স্পেশালি সেটা স্টেক হোল্ডার হোক বা যে কেউ হোক, তাকে এনগেজ করতে হবে। ঠিক আছে, সো আমাদের ডান। হ্যাঁ, এটা আচ্ছা। এরপরে আমরা কয়েকটা জিনিস একটু দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে যে অ্যাজাইল মেথোডোলজিস, প্র্যাকটিসেস, ফ্রেমওয়ার্কস এন্ড অ্যাপ্রোচেস। লিন কিন্তু সব জায়গায় ইউজ আছে, তাই না? যেটা আমরা দেখছিলাম যে প্রথম ক্লাসে, যে আমরা বলতেছিলাম যে লিন থেকে আমরা আসলে অ্যাজাইল বিভিন্ন আইডিয়া নিয়েছে। একটু খেয়াল করে লিনের প্রিন্সিপাল গুলো যদি একটু দেখি, এখানে কয়টা প্রিন্সিপাল? এখানে 7টা প্রিন্সিপাল দেখছি। দেখেন, একটা হচ্ছে এলিমিনেট ওয়েস্ট, সবচেয়ে বড় প্রিন্সিপাল লিনের। লিন মানেই তো কি? লিন মানে কি আসলে? ট্রিমড। হ্যাঁ, মানে খুবই স্লিম, তাই না? Slim and trim. স্লিম। সো তো ওয়েস্ট, আমাদের নানান ধরনের ওয়েস্ট হয়। আমি প্রথম ক্লাসে বলছিলাম যে আমাদের প্রজেক্টে 11.8% ওয়েস্ট হয়ে যায় ডিউ টু পুয়ার প্রজেক্ট পারফরমেন্স, প্রজেক্ট ম্যানেজমেন্ট। সো ওয়েস্ট এলিমিনেট করা খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে এম্পাওয়ার দ্য টিম। দেখেন, এটা কিন্তু লিনের আইডিয়া, যেটা আমরা অ্যাজাইলে ইউজ করতেছি। ডেলিভার ফাস্ট, ঠিক আছে না? যেটা আমরা অ্যাজাইলে ইউজ করতেছি কিসে? ইটারেটিভ ভাবে আমরা Iterative. ভ্যালু দিতে হবে। অপটিমাইজ দ্য হোল, তার মানে শুধু একটা পার্ট অপটিমাইজ করলে হবে না। আপনার বডিতে যদি কোনো সমস্যা হয়, তাহলে কি বাকি সবাই কি নিশ্চিন্তে কাজ করে? ছোট একটা ফোড়া হলে বা মাথায় ব্যথা করলে কিন্তু পুরো শরীর ইম্প্যাক্টেড হয়। সো আপনি যখন কোনো ইমপ্রুভমেন্ট চাবেন, তখন আসলে অ্যাজ এ হোল ওটাকে ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। তারপরে বিল্ড ইন কোয়ালিটি, কোয়ালিটি যেটা বিল্ড ইন থাকে। আর একটা হচ্ছে দেখেন ডেফার ডিসিশনস, এবং আমি ব্র্যাকেটে LRM বলে রেখেছি, লিস্ট রেসপন্সিবল মোমেন্ট। লিস্টটা তো লাস্ট রেসপন্সিবল মোমেন্ট। তার মানে কি? এটার মানে কি আসলে? ডেফার ডিসিশনস, কি মনে হয়? ভিন্ন মতের সমর্থন। না, পলিটিক্যাল কথা হয়ে গেল নাকি? হ্যাঁ, টিমের ম্যানেজমেন্টে যায়, আই ডোন্ট নো। সো ডেফার ডিসিশন মানে আমরা যতক্ষণ মানে আমরা ডিসিশন নিতে ডিলে করব যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে এমপিরিক্যাল ডাটা না থাকবে। এমপিরিক্যাল বুঝি শব্দটা? এই শব্দটা অ্যাজাইলে খুব ইউজ হয়। এমপ্রিসিজম বা এমপিরিক্যাল মানে কি? এটা এক্সপেরিমেন্টাল বা এক্সপেরিমেন্টাল, প্র্যাকটিক্যাল ডাটা। হ্যাঁ, যেটা প্র্যাগমেটিজম এসব বলি না আমরা। ডাটা থাকতে হবে। আমি আসলে ওয়েট করব যখন আসলে আমার কাছে এনাফ ইনফরমেশন থাকবে, এনাফ ডাটা থাকবে, তখন আমরা ডিসিশনটা নেব। হ্যাঁ, যত লেট হয় মানে একদম লাস্ট মোমেন্টে, মানে কি যত দেরি করবো তত আমার কাছে অ্যাভেলেবল ইনফরমেশন থাকবে, তখন আসলে আমি ডিসিশনটা নেব। ক্রিকেট খেলা মনে আছে? ও যে আমরা সেবাগের ব্যাটিং দেখতাম না, কোনো কি ব্যাকরণ মানতো সেবাগের খেলা দেখছেন না? পিঠে যে মাঝে মাঝে ছাতু বানাইতো সবাইকে, সে কি কোনো ব্যাকরণ মানে? না, কোনো গ্রামাটিক্যাল খেলতো না। গ্রামাটিক্যাল খেলতো না। এবং তার তার কিন্তু মেইন ছিল যে একদম লাস্ট রেসপন্সিবল মোমেন্টে সে আসলে কুইকলি ডিসিশন নিত আর কি। এবং আরো 2-1টা প্লেয়ার আছে, ইনজামামুল হুক, আপনারা দেখছেন যে মনে হচ্ছে বল ঠাকালো কিন্তু 4 হয়ে গেল, মনে আছে? ব্লক করলে 4 হয়ে যেত। হ্যাঁ, বল ব্লক করলে 4 হয়ে যেত। একদম লাস্ট মোমেন্টে সে আসলে বলটাকে এমন ভাবে টাচ করতো যাতে আসলে মানে ম্যাক্সিমাম রেজাল্টটা পাওয়া যায় ওখান থেকে। এটা কিন্তু একটা অ্যামাজিং শট ছিল ইনজামামের, আমরা যারা খেলা দেখি আর কি। সেইটা হ্যাঁ, মানে আমরা যখন প্র্যাকটিক্যাল ডেটা পাবো, ওয়েট করবো, তারপর আমরা আসলে ডিসিশনটা নেব। এরপর আছে অ্যাম্পলিফাইং লার্নিং। এটা তো আমরা বুঝতে পারছি যে আমাদের লেসন লার্ন বা রেট্রোস্পেক্টিভ সবকিছু আসলে এর উপর বেস করে। ঠিক আছে, সো দেখেন লিন থেকে কিন্তু অনেক কিছু আমরা নিয়েছি। সো লিনের যে মেইন কথাটা সেটা হচ্ছে ওয়ার এগেইনস্ট ওয়েস্ট,
তাই না? এটা হচ্ছে আমাদের লিনের মেইন কিন্তু যুদ্ধ আর কি, যে আমরা কোনো যাতে ইয়া না হয়। আর নামে আমরা একটা প্রসেস ইমপ্রুভমেন্ট টেকনিক, যেটা গত ক্লাসে বলছিলাম, 6 সিগমা, সেখানে আসলে ভেরিয়েশন, তাই না, ডেটার ভেরিয়েশন আমরা রিমুভ করার চেষ্টা করি, তার থ্রুতে আমরা প্রসেস ইমপ্রুভ করার চেষ্টা করি। আচ্ছা, এরপরে কানবান নিয়ে একটু কথা বলি আমরা। কানবানটা যেহেতু অনেকবারই বললাম, কানবানের কয়েকটা প্রিন্সিপাল আছে দেখেন। এই জিনিসগুলো তো NX A3 তে আছে, অ্যাজাইল প্র্যাকটিস গাইডের 65 পেজে আছে, এবং NX A3 তে কিন্তু প্রতিটা নিয়ে আলোচনা আছে, হাফ পৃষ্ঠা করে আলোচনা আছে, ওটা অবশ্যই একবার করে পড়বেন। তো কানবানে দেখেন, কানবানের মেইন যেটা, সেটা হচ্ছে কানবান শব্দটা হচ্ছে, শব্দটার অর্থ কি? সাইনবোর্ড। হ্যাঁ, সাইনবোর্ড মানে কানবানের মেইন টার্গেট হচ্ছে আপনি যে প্রসেস প্রসিডিউর ফলো করেন সেটা যাতে ভিজুয়ালাইজ করা যায়, ওপেনলি ট্রান্সপারেন্ট থাকে এবং ভিজুয়ালাইজ করা যায়। সো ভিজুয়ালাইজ দ্য ওয়ার্কফ্লো, এটা ওয়ান অফ দ্য প্রিন্সিপালস অফ কানবান, যে আপনার প্রসেসের মধ্যে যে স্টেপস গুলো আছে সেটা যাতে সবার কাছে ওপেন থাকে। তারপর হচ্ছে লিমিট ওয়ার্ক ইন প্রোগ্রেস, ঠিক আছে, লিমিট ওয়ার্ক ইন প্রোগ্রেস, এটা আর একটা বৈশিষ্ট্য কানবানের। আমরা এটা ডান দিকে একটা ফিগার দেখতেছি, ওটা একটু পরে ব্যাখ্যা আসতেছি। তারপর ফ্লো ম্যানেজ করা, এই যে আপনার প্রসেসের ফ্লো, কানবান ইউজ করে প্রসেসের ফ্লো ইমপ্রুভমেন্ট করা যায়, ঠিক আছে, বটলনেক আইডেন্টিফাই করে। তারপরে মেক প্রসেস পলিসিস এক্সপ্লিসিট, ঠিক আছে। এই যে ডান দিকে আমরা যে ফিগারটা দেখতেছি দেখেন, যে এখানে একটা প্রসেসের আমরা বিভিন্ন স্টেপস গুলো নিয়ে আসছি, যে রেডি থেকে ডেভেলপ করা, ডেভেলপমেন্ট ডান, টেস্টিং ডান, তারপরে কমপ্লিটলি কাস্টমারের জন্য রেডি। এই যে একটা প্রসেসের প্রতিটা স্টেপ, সেটাকে আমরা বিভিন্ন কলামে নিয়ে আসছি। এই যে কলামে রিপ্রেজেন্ট করাইটাই আসলে কানবান, প্রতিটা স্টেপসকে, ঠিক আছে। এবং এই যে আমরা দেখতে পাচ্ছি এগুলো কি? পোস্ট-ইট নোট, আইটেমস। তার মানে আমাদের হাতে এখন 8টা আইটেম আছে, হ্যাঁ। এবং উপরে দেখেন কলামের মাথায় লেখা আছে কি 8। 8 মানে কি? এটা হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস লিমিট। এই 8-এর বেশি এখানে আইটেম নিয়ে আসা যাবে না। যতক্ষণ এখান থেকে একটা আইটেম ডান দিকে সরে না যাবে, ততক্ষণ এখানে কোনো আইটেম নিয়ে আসতে পারবেন না, ঠিক আছে। এবং পরের স্টেপে কয়টা নেওয়া যাবে? হাইয়েস্ট 3টা। হ্যাঁ, এটা হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস লিমিট। এবং এটা আসলে, আর এখানে আবার নাই লিমিট। যাই হোক, এমনি কানবানের সব কলামে আসলে লিমিট থাকে। আর এখানে কি দেখছি আমরা? দুইটা বেশি নেওয়া যাবে না। এবং কানবানকে আমরা বলি পুল সিস্টেম। পুল সিস্টেম মানে কি? এই কলাম থেকে, লেফট কলাম থেকে রাইট কলামে আমরা পুল করে নিয়ে আসি। কখন নিয়ে আসি? যখন এই কলামের কোনো একটা রুল মুভ করে অন্য জায়গায় যাবে, তার মানে এখানে একটা গ্যাপ আছে, 3টা ছিল 2টা হয়ে গেছে, তাহলে আমরা কি করব? পুল করে নিয়ে আসবো। সো পুল সিস্টেম কানবানের একটা কিন্তু বৈশিষ্ট্য। আমি এখানে কি আমরা বুঝতে পারছি? আমরা কিন্তু একটা কথা এখানে বলার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে ফোকাস ওয়ান টাস্ক এট এ টাইম, বা ব্যাচ সাইজ ছোট করে আমরা ফোকাস থাকবো, যে আমাদের 3টা কাজ, এর বেশি নেব না। হ্যাঁ, আমাদের এমনি নর্মালি আমরা কি করার চেষ্টা করি? আমরা ভাবি যে আমরা মাল্টিটাস্কিং করতে পারি এবং একসাথে অনেক কাজ শুরু করি, এবং দিন শেষে একটা কাজও শেষ হয় না। তো সেটা আমরা কিন্তু করবো না, ঠিক আছে। তো কানবান সেটা আমাদেরকে হেল্প করবে, পুল সিস্টেম এবং ওয়ার্ক ইন প্রোগ্রেস। তারপর হচ্ছে ইমপ্রুভ কোলাবোরেটিভলি, ইমপ্লিমেন্ট ফিডব্যাক লুপ, তারপর হচ্ছে ইভলভ এক্সপেরিমেন্টাল। এই যে আমরা 8, 3, 2 সেট করলাম, এটা কিন্তু আমরা চেঞ্জ করে করে দেখবো। এবং যেখানে বটলনেক হবে, দেখা গেল এখানে 3টা আইটেম আছে, এটা আর মুভ করতেছে না, তাহলে কি হবে? ধর 2 দিন ধরে এখানে 3টা আইটেম পড়ে আছে, তাহলে কি অবস্থা হবে? দেখা গেল এগুলো সব শেষ হয়ে গেছে, কিন্তু এখানে 3টা আইটেম শেষ হচ্ছে না। তার মানে কি হবে তাহলে? মানে এখানে বোঝা যাবে যে এখানে একটা বটলনেক হয়েছে, যার কারণে এখানে কাজ শেষ হচ্ছে না, ফলে অন্যরা কিন্তু পুরো প্রসেস আটকায় গেছে। সেই যে আমরা এক্সপেরিমেন্টালি ইভলভ হবে যে আসলে কোথায় বটলনেক আছে, এবং এই ব্যাচ সাইজ আপ ডাউন করে, চেঞ্জ করে, যত ছোট ব্যাচ সাইজ হবে তত আসলে কি ফ্লো বাড়ে। ব্যাচ সাইজ যত ছোট হয়। আপনাদের গাড়ি আছে? যারা গাড়ি চালান, এখানে কে আছে গাড়ি ড্রাইভিং করেন? জি ভাই। গাড়ি ড্রাইভিং করি আমরা অনেকে। আচ্ছা দেখেন, এই যে একটা রাস্তা দেখাচ্ছি আমি, এই যে একটা যে রাস্তা থাকে এরকম, যেখানে গাড়ি আর বাড়ি, মানে ইউ ক্যানট মুভ। আপনার গাড়ির স্পিড ম্যাক্সিমাম 200 কিলোমিটার আপনি যাইতে পারেন পার আওয়ারে। এখন গাড়িতে এখানে এমন অবস্থা রাস্তায়, এখন আপনার গাড়ি যে ধরনের গাড়ি হোক, কোন লাভ আছে? আপনি কি স্পিড দিতে পারবেন?
আপনি 200 আপনার গাড়ির ক্যাপাসিটি হচ্ছে 200 কিলোমিটার পার আওয়ার, কিন্তু কোনো লাভ হবে যদি এরকম ব্লকেজ থাকে? না ভাইয়া, আর যদি রাস্তা ফাঁকা থাকে, যে 3টা-4টা গাড়ি আছে, দেন নাও ইউ ক্যান স্পিড আপ ইউর কার্স স্পিড, রাইট? সো তার মানে যে যত ব্যাচ সাইজ ছোট হয় আর কি, তত আসলে ফ্লো স্পিড বেড়ে যায়। সো কানবান কিন্তু এই জিনিসটাকে ইউজ করে। সো এটা এটা মানে আমাদের যদি ক্লাসরুম হতো, একটা গেম আছে, সেই গেমটা হচ্ছে পেনি গেম। সেই গেমটা খেলে আসলে দেখানো যাইতো যে আসলে কত স্পিড আপ হয় একটা টিম যখন ব্যাচ সাইজ ছোট করে। সো ঠিক আছে, আর এখানে আরো কয়েকটা ডেফিনেশন আছে, এটা আমার মনে হয় পরে আলোচনা করবো, যেহেতু সামনে এটা পাবো আমরা। এই ফিগারটা আমি সে সময় দেখাবো আবার। তাহলে স্ক্রামকে মনে রাখার কিন্তু সহজ 3টা মানে একটা উপায় আছে, সেটা কি? এই যে এটা 3-5-3 রুলস। 3-5-3 রুলস মানে কি? 3টা রোল, 5টা ইভেন্ট। এখানে শুধু গ্রুমিংটা নাই, হ্যাঁ, আর 3টা আর্টিফ্যাক্টস মনে আছে? প্রোডাক্ট ব্যাকলগ, তার সাবসেট হচ্ছে ইটারেশন ব্যাকলগ, আর ইটারেশন শেষে ইনক্রিমেন্ট। সো এই 3-5-3 যদি মনে রাখেন, তাহলে স্ক্রামের সব ইভেন্ট গুলো মনে রাখতে পারবেন। আর এর সাথে কিন্তু আরো 2টা আছে, যেখানে আমি এখানে বলছি 3-5, সেটা আসলে যদি স্ক্রাম গাইড আপনারা পড়েন, পুরো স্ক্রাম গাইডটা কিন্তু এই টেবিলের মধ্যে আছে। যদি স্ক্রাম গাইডটা একটু পড়েন, তাহলে টেবিলটা ইন্টারপ্রেট করতে পারবেন। স্ক্রাম গাইডের শুরুতেই দেখবেন যে 3টা পিলার আছে, তার মানে স্ক্রাম 3টা পিলারের উপর এস্টাবলিশড। একটা হচ্ছে ট্রান্সপারেন্সি, তার মানে সবকিছু ট্রান্সপারেন্ট থাকতে হবে। আপনি যখন অ্যাজাইল টিমে কাজ করবেন, সব যদি ওপেন এবং ট্রান্সপারেন্ট না থাকে, আপনি লুকিয়ে রাখলেন যে কতটুকু আপনি কাজ করছেন বা কতটুকু করেন নাই, তাহলে কেউ আপনাকে হেল্প করতে পারবে? একটা বটলনেক কিন্তু তৈরি হয়ে যাবে। আর আপনি যদি মিথ্যা ইনফরমেশন দেন, বলে দিলেন যে কাজ হয়ে গেছে, আলটিমেটলি যেদিন যখন রিভিউ হবে তখন কিন্তু দেখা যাবে আসলে কাজ হয় নাই। সো আপনি যদি ট্রান্সপারেন্ট না হন টিমের মধ্যে, আপনি অ্যাজাইলে কাজ করতে পারবেন না। আর ইন্সপেক্টেড অ্যাডাপ্ট মনে আছে? একটা প্রিন্সিপালের মধ্যেও ছিল, তাই না? আমরা ইন্সপেক্ট করব এবং অ্যাডাপ্ট করব। আর ইন্সপেক্ট এবং অ্যাডাপ্ট তখনই কাজ করবে যখন এভরিথিং ইজ ট্রান্সপারেন্ট। নাহলে গোপন থাকবে, তাই ইন্সপেক্ট করে লাভ নাই। যে আপনি যদি চেপে যান, হবে না কিন্তু। আর 5টা ভ্যালু, পিএমআই যেমন 4টা ভ্যালু ছিল, মনে আছে? আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম, রেসপন্সিবিলিটি, রেসপেক্ট, অনেস্টি, ফেয়ারনেস। সিমিলারলি স্ক্রামও 5টা ভ্যালুর উপর বেস করে। একটা হচ্ছে ওপেননেস, কারেজ, ফোকাস, কমিটমেন্ট, রেসপেক্ট। এগুলো আসলে আমাদের সিলেবাসে নাই, সেজন্য আমি কোনোটা ডিটেইলে যাচ্ছি না, জাস্ট আমরা শুধু এইটুকু মনে রাখবো 3-5-3। আচ্ছা, আরেকটা কিন্তু আমরা মেথড আলোচনা করছিলাম, এক্সপি। এক্সপি এর মধ্যে 5টা ভ্যালুজ আছে। এক্সপি বেসড অন 5 ভ্যালুজ এবং 4 রোলস। স্ক্রামে ছিল 4টা রোল, আর এখানে 5টা রোল। এক্সপিটা হচ্ছে এক্সট্রিম প্রোগ্রামিং, হ্যাঁ, এবং এইটাকে আসলে এরকম ছোট করে লেখা হয়। আমি এখানে বড় করে লিখছি, এরকম লেখা হয় EX, তারপর ট্রিম লেখা হয়, প্রোগ্রামিং। সেই এক্সট্রা থেকে আসলে এক্স, আর পি থেকে প্রোগ্রামিং। সো এটা আসলে সফটওয়্যার ফর্ম থেকে আসছে, এবং এটা আসলে ওই যে অ্যাজাইলের যে ম্যানিফেস্টো 2001, তার আগে কিন্তু এটা ছিল। এবং এটার যে ইনভেন্টর, তিনি কিন্তু 17 জনের মধ্যে ছিলেন। সো ওনার যে এক্সপি আসলে প্রোগ্রামিং এর জন্য, সফটওয়্যার ফার্মের জন্য, আপনি কিভাবে সফটওয়্যার ডেভেলপ করবেন তার জন্য এটা একটা গ্রেট ফ্রেমওয়ার্ক। অনেকেই প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য স্ক্রাম ইউজ করে, আর সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য বা সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য ইউজ করে এক্সপি। দুইটা কম্বাইন করে ইউজ করে, যারা স্পেশালি একদম কোর সফটওয়্যার প্রোডাক্ট তৈরি করে। সো এখানে দেখেন 13টা প্রিন্সিপাল আছে। এই প্রিন্সিপাল গুলো আমি একটু কথা বলবো, কারণ এই 2-1টা প্রিন্সিপাল আপনাদের স্টুডেন্ট ম্যানুয়ালে আমরা বিভিন্ন জায়গায় পাবো। তার মধ্যে একটা দেখেন হোল টিম, যেটা অলরেডি আমরা দেখলাম লিনিয়ারও কিন্তু একটা কনসেপ্ট হোল, তাই না? এবং এই যে আমরা বলতেছি ক্রস ফাংশনাল টিম, তার মানে আমার টিমটা হোল টিম হতে পারে, যে দায়িত্ব আমি নেব সেটা যেটা আমার টিমই করতে পারে। ঠিক আছে? প্ল্যানিং গেমস, ওই যে প্ল্যানিং পোকার বলছিলাম, যে প্ল্যানিং পোকার খেলে আমরা এস্টিমেট করি স্টোরি পয়েন্ট, তো সেটা কিন্তু আসলে কোথা থেকে নেওয়া হয়েছে? আসলে এটা নেওয়া হয়েছে এক্সপি থেকে। তারপর দেখেন স্মল রিলিজ, মানে ছোট ছোট আমরা ইনক্রিমেন্টে রিলিজ করব। কাস্টমার টেস্ট, কাস্টমারকে আমরা ওই যে রিভিউ করাবো, টেস্টিং করাবো। কালেকটিভ কোড ওনারশিপ, মানে ওই যে সবার টিমের দায়িত্ব সবকিছু।
তারপরে স্ট্যান্ডার্ড ফলো করবো আমরা। সাস্টেনেবল পেস, এটা মনে আছে অ্যাজাইল একটা প্রিন্সিপাল ছিল সাস্টেনেবল পেস, মনে আছে? জি ভাইয়া। এটাও কিন্তু দেখেন এক্সপি থেকে আসছে। মেটাফোর, এই শব্দটা আমরা অনেক জায়গায় ইউজ করি, তাই না? রূপক অর্থে কোনো আমরা এক্সাম্পল যখন দিই, আমরা গল্প বলি না যে এক দেশে এক রাজা ছিল আর এক রানী ছিল, তাদের একটা কি রাজকন্যা ছিল। এটা কিন্তু আমাদের রূপকথা না, এটা কিন্তু এই ফ্যাবল বা ফেয়ারি টেলস কিন্তু সব দেশের ইয়ার মধ্যে আছে এবং সব গল্পগুলো এইভাবে শুরু হয়। ওকে, সো মেটাফোর নিয়ে আমরা কথা বলবো। মেটাফোর মানে কি? আমরা যখন কোনো একটা টেকনিক্যাল জিনিস কাউকে বুঝাইতে চাই তখন কি করি? অনেক সময় আমরা মেটাফোর ইউজ করি না? হ্যাঁ, রূপকথা ইউজ করি, তো সেটাকে মেটাফোর বলে। সো এটা নিয়ে আমরা একটা সেকশনে টপিক আছে, সেখানে আলোচনা করব। কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন খুবই ইম্পর্টেন্ট। মানে আমি খালি ইনক্রিমেন্ট করতেছি, ইনক্রিমেন্ট 1 2 3 করলাম, কিন্তু একটার সাথে কাজ করে না, তাহলে হবে? সো কন্টিনিউয়াসলি ইন্টিগ্রেট করতে হবে এবং সেই ক্যাপাবিলিটি থাকতে হবে যাতে ইন্টিগ্রেট করতে পারিস প্রতিটা ইনক্রিমেন্ট। এটা টিডিডি, টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট। নর্মাল যখন আমরা প্রজেক্টে কাজ করি তখন কি করি? আসলে ডেলিভারটা তৈরি হওয়ার পরে আমরা টেস্ট করি, রাইট? কিন্তু টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট আসলে উল্টা চিন্তা, যে আগে আমরা টেস্ট কেস লিখবো বা টেস্ট কেস লিখবো, পরে আমরা সেটার উপর বেস করে কোডিং করবো, ডেভেলপমেন্ট করবো। বুঝতে পারছি? যেগুলো আমরা টেক্সট করবো অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, সেগুলো আমরা আগে লিখবো, তারপর যখন প্রোডাক্ট তৈরি করবো সেটার সাথে মিলিয়ে দেখবো যে সব টেস্ট গুলোকে সে পাস করতেছে কিনা। সো এটা কিন্তু একটা, এটা যখন এটা আসে প্রথম টিডিডি, তখন কিন্তু আসলে প্রোগ্রামিং জগতে এটা কিন্তু একটা চেঞ্জ করে দেয়। যারা সফটওয়্যার ফিল্ডে 15-20 বছর ধরে আছেন জানেন হয়তো। রিফ্যাক্টরিং একটু ব্যাখ্যা করি। রিফ্যাক্টরিং মানে হচ্ছে যে আমি কোনো একটা প্রোডাক্ট, কোনো একটা কোডিং লিখছি, আমি কোডিং বলতেছি বারবার বা প্রোগ্রামিং বলতেছি, কারণ এই পুরো এক্সপিটা আসলে প্রোগ্রামিং এর উপরে। সেটার বিহেভিয়ার সেম থাকবে, কিন্তু ভিতরের যে কোডিং স্ট্রাকচার বা কোয়ালিটি সেটা আমরা ইমপ্রুভ করব। আউটপুট সেম থাকবে, কিন্তু ভিতরে আমরা কোড ঠিক করব, ভালো করব, ইমপ্রুভমেন্ট করব, বেটার করব, সেটাকে বলা হচ্ছে রিফ্যাক্টরিং। ঠিক আছে? সেটা আমরা এই শব্দটা কিন্তু আমরা অন্য জায়গায় ইউজ করতে পারি। সিম্পল ডিজাইন হবে, এটা কি অ্যাজাইলে আছে না? সিম্পল ডিজাইন, সিম্পলিসিটি। হ্যাঁ, দেখেন অনেক কিছু কিন্তু এখানে টাচ করতেছে। পেয়ার প্রোগ্রামিং, এই জিনিসটা কেউ জানি? হোয়াট ইজ পেয়ার প্রোগ্রামিং? কোলোকেশন না, পেয়ার প্রোগ্রামিং জিনিসটা কি? কারো এর পাশাপাশি এটা শুনেছিলাম যে জয়েন্টলি কাজ করা। হ্যাঁ, পেয়ার মানে তো বুঝতেছি যে দুইজন মিলে। পেয়ার প্রোগ্রামিং, মুভিং। হ্যাঁ, পেয়ার প্রোগ্রামিং মানে হচ্ছে কম্পিউটার একটা থাকবে, ঠিক আছে? কম্পিউটার একটা থাকবে, চেয়ার থাকবে দুইটা, এবং দুইজন প্রোগ্রামার থাকবে, ঠিক আছে? একজন প্রোগ্রামার যখন কাজ করবে সে হচ্ছে ড্রাইভার, আর যে বসে আছে সে প্যাসেঞ্জার। সে হেল্প করবে, দেখবে, কমেন্ট করবে। টু হেড ইজ বেটার দেন কি? হেড ইজ বেটার দেন ওয়ান। আমরা দুইজন মিলে একটা পিসি, দুইজন মিলে একই কাজ করতেছি। একজন ড্রাইভিং এ আছে, 30-40 মিনিট পরে সে প্যাসেঞ্জার হয়ে যাবে, সে ড্রাইভার হয়ে যাবে। এইভাবে কোডিং করা, কোনো কিছু তৈরি করা। দেখছেন? এটাতে অনেকেই বলে যে এটাতে তো আসলে স্লো হয়ে গেল, দুইজন মিলে কাজ করছি। এটা আসলে মানে সার্ভে করে দেখা গেছে এটাতে আসলে বেটার কোয়ালিটি হয় এবং আরো প্রোডাক্টিভ বাড়ে। এরকম আরেকটা টার্ম আছে মব প্রোগ্রামিং। সেটা মানে হচ্ছে, সেটা আরো অদ্ভুত। সেটা অদ্ভুত কি? একটাই স্ক্রিন, একটাই কিবোর্ড বা একাধিক কিবোর্ড হতে পারে, কিন্তু স্ক্রিন একটাই। এখানে টিমের 9 জন আছে, 9 জনই এই কোডের উপর কাজ করতেছে, ঠিক আছে? এটাকে বলা হয় মব প্রোগ্রামিং। এটা আসলে কখনো ইউজার ধরেন একটা বিশেষ প্রবলেম আমরা আটকে গেছি, পারতেছি না, তখন কি করলাম? সবার কাজ বাদ, একটা স্ক্রিনের সেটা নিয়ে সবাই মিলে চিন্তা করে এটাকে সলভ করলাম। এটাকে বলা হয় মব প্রোগ্রামিং। এরকম একটা শব্দ আমরা ইউজ করছি না? আমি আপনাদের কাজ দিয়েছিলাম, মবিং। হ্যাঁ, সর্মিং এন্ড মবিং। যদি হ্যাঁ রাইট, কোনো যদি ইম্পিডিমেন্ট হয়, বাধা হয়, সলভ করা যাচ্ছে না, একজন পারতেছে না, তাহলে আমরা কি করব? যে পারি সে গিয়ে তাকে হেল্প করবো। আরো যদি 2-3 জনের হেল্প লাগবে, তাহলে আমরা সবাই গিয়ে তাকে হেল্প করে ওটাকে উদ্ধার করবো। এটা হচ্ছে মবিং। তো সেখান থেকে আসলে মব প্রোগ্রামিং শব্দটা আসছে। সো মবিং আমাদের সিলেবাসে আছে, মব প্রোগ্রামিং আমাদের সিলেবাসে নাই।
অলরাইট, সো দেখি এরপর এগুলা লাস্ট। কি আইটির সব হ্যাঁ, এক্সপি টা এমন আইটি এমন সব। এমন হ্যাঁ, এমন টার্ম? হ্যাঁ, এটা আপনাদের জন্য খুবই এটা আমাদের দরকার নেই, আমরা হয়তো মেটাফোর আর দুই একটা জিনিস আমরা স্টুডেন্ট ম্যানুয়ালে ইউজ করব, যেটা খুব টেকনোলজি ঘেঁষা না আর কি। আচ্ছা, লাস্ট এটা আপনারা দেখবেন যে এই যে শু হার্ডি, এটা দিয়ে সার্চ দিবেন, অ্যাজাইল প্র্যাকটিস গাইডে কিন্তু আছে। হ্যাঁ, এটা একটা জাপানিজ ওয়ার্ড। শু মানে কি? ওবিং দ্য রুলস। হা মানে কনসিয়াসলি মুভিং অ্যাওয়ে ফ্রম দ্য রুলস। আর রি মানে আনকনসিয়াসলি ফাইন্ডিং অ্যান ইন্ডিভিজুয়াল পাথ টু গো বিয়ন্ড অর ট্রান্সেন্ড। এই যে আমরা মার্শাল আর্ট দেখি না, এই শব্দটা আসলে মার্শাল আর্ট থেকে আসছে। আমরা যখন প্রথম মার্শাল আর্ট শেখানো হয় তখন কি দেখছেন না, যে আমরা আপনার নিশ্চয়ই অনেক জাপানি, আগে আমি মানে দেখতাম জেটলি বা ব্রুসলির মুভি দেখতাম, খুব মজা লাগতো। ওখানে দেখছেন না, দেখে তো যে কিভাবে শেখায়। হ্যাঁ, শাওলিন, ওই যে শাওলিন ক্যাম্প বা কি বলে ওটা, শাওলিন সকার। তো সেখানে দেখবেন যে শিখাচ্ছে বাচ্চাদের কিভাবে কাটা। হ্যাঁ, সো ওবিং দ্য রুলস, প্রথমে কিন্তু রুল গুলো শেখায়, তারপরে কি কনসিয়াসলি মুভিং অ্যাওয়ে ফ্রম দ্য রুলস। তারপর যখন সে বড় হয়, সে নিজের আসলে আরো কিছু জিনিস প্র্যাকটিস করে সেই রুল থেকে বের হয়ে আসে, আরো নিজেকে ইমপ্রুভ করে। আর এরপরে সে এত দক্ষ হয়ে যায়, দেখছেন না? আমার মনে আছে যে একটা জেটলির একটা দেখছিলাম, সেখানে প্রথমে সে আসলে তার শত্রুর সাথে পারে না, কারণ সে খুব মানে কি বলে ফোর্স দেওয়ার চেষ্টা করতেছিল বা সব রুল গুলো অ্যাপ্লাই করার চেষ্টা করতেছিল। তারপরে যখন সে মানে হেরে চলে যাওয়ার পরে অনেকদিন প্র্যাকটিসের পর সে এমন কিছু টেকনিক নিয়ে আসে যেটা আসলে মানে দেখা যায় সবাই খুব জোরে করতেছে আর সে খুব আস্তে হাত করতেছে, তাতে সে উড়ে চলে যাইতেছে। মানে জাপানিজ গুলো যেরকম হয় আর কি। তার মানে কি আনকনসিয়াসলি ফাইটিং এন ইন্ডিভিজুয়াল পাথ। এটা কেন আমরা এখানে বলতেছি সুহারি? আসলে অ্যাজাইল ইমপ্লিমেন্টেড দুইটা টেকনিক আসলে দেখবেন যে স্টুডেন্ট অ্যাজাইল প্র্যাকটিস গাইডে আছে। একটা টেকনিক হচ্ছে যে আপনি যে কোনো একটা ফ্রেমওয়ার্ক দিয়ে শুরু করেন, হয়তো স্ক্রাম বা কানবান বা কিছু দিয়ে শুরু করেন। কানবান সবচেয়ে সিম্পল, অনেকে কানবান দিয়ে শুরু করেন বা স্ক্রাম দিয়ে শুরু করেন। এরপরে কি কনসিয়াসলি মুভিং অ্যাওয়ে ফ্রম দ্য রুলস। এরপরে আপনি দেখেন যে আপনার অর্গানাইজেশনে বা আপনার টিমের জন্য কোনটা ভালো, সেটা আসলে টেইলর করার চেষ্টা করেন, ঠিক আছে, সেকেন্ড লেভেলে। এরপরে রি লেভেলে মানে কি, তখন আসলে আমরা এমন এক্সপার্ট হয়ে গেছি, তখন আসলে আমরা কি আমাদের একটা ওন পাথ তৈরি করে ফেলছি। হ্যাঁ, আমাদের নিজেদের ওন ফ্রেমওয়ার্ক, যেটা আসলে আমাদের টিমের জন্য, আমাদের অর্গানাইজেশনের জন্য বেস্ট। সো এইটা আসলে অ্যাজাইল ইমপ্লিমেন্টেশনের একটা মানে বলা হয় আর কি, টেকনিক বলা হয়, শু হা রি। তো পরীক্ষায় টার্মটা দেখতে পারেন, এই জন্য আমরা আলোচনা করলাম। সো থ্যাংক ইউ। আমাদের অ্যাজাইল নিয়ে আর কথা বলতে চাই না, অনেক কথা বলে ফেলছি। কার কোনো প্রশ্ন আছে কিনা? এনি কোশ্চেনস? এখন আমরা একটা এগুলা কি ভিডিও দেখব। পরীক্ষা আসবে? গুড কোশ্চেন। কোন বিষয়টা? এক্সপি না, এক্সপি থেকে আসবে না, এক্সপি থেকে একটা দুইটা জিনিস আসবে, সেটা আমি আবার তখন আলোচনা করব। যেমন মেটাফোর দিয়ে একটা আলোচনা আছে, মেটাফোরে কোশ্চেন আসবে না, আর কোনো কিছু লাগবে না, ঠিক আছে? ঠিক আছে। যেটা আমি একটু দেখালাম যে আসলে যে অ্যাজাইলটা কোথায় কোথায় থেকে আসছে, সেটা একটু দেখালাম। আর এটা কিন্তু আছে কিন্তু আপনার যে অ্যাজাইল প্র্যাকটিস গাইডে অ্যানেক্স A3 তে আছে, খুবই ছোট করে, হাফ পেজ। ফলে ওটা একটু পড়াটা ইম্পর্টেন্ট আসবে, কারণ এই ওয়ার্ডগুলো ইউজ হবে, যদি আমরা না জানি তাহলে তখন খুবই মানে এলিয়েনের মতো লাগে, যেটা কোথা থেকে আসবে। কিন্তু একটু জানা থাকলে আপনি কনফিডেন্স পাবেন। আচ্ছা, একটা ভিডিও দেখবো আমরা এখন। হ্যাঁ, ভিডিওটা দেখে আমরা আমাদের আসলে স্টুডেন্ট ম্যানুয়াল থেকে কোর্স শুরু করব। সো লেটস সি দ্য ভিডিও। এখানে কিছু ভিডিওস আছে, আমি ভিডিওটা প্রথমে মানে অন করবো, আপনি একটু বলবেন যে সাউন্ড ঠিক আছে না। দেখেন, when to apply agile methods। এই যে এতক্ষণ ধরে অ্যাজাইলের গল্প বললাম, সেটা আসলে আমরা কোথায় কখন ইউজ করব। স্ক্রিন শেয়ার করছি আমি, স্ক্রিন শেয়ার আছে তো না? জি ভাই। সাউন্ডটা শেয়ার করি, শেয়ার সাউন্ড। অলরাইট, সো শুরু হচ্ছে। Welcome to the Project Management Institute's Spotlight Series. শুনতে পাচ্ছি না? কি ভাই?
In this presentation, you'll point the spotlight on when to apply agile methodologies. You have heard the hype and are anxious to begin your first agile project. But wait, there is something you should think about and remember. Agile methodologies and practices do not work in every situation and with every project type. Let's look at some of the projects ideally suited for agile approaches, and some where agile approaches are riskier or at least less advised. Agile practices work best when you can move fast, change direction, and even break things to figure out what to do next. Breaking things and creating waste is not a reasonable approach for some projects. Projects where the waste is physical, tangible materials like buildings or airplanes can be costly and damaging. You cannot or should not dig a hole and pour concrete over and over again until you like the location. Those kinds of decisions require planning before the work begins, or you can end up with problems. Likewise, applying a coat of paint to get user feedback on the best color may work in limited situations, but in most projects, the time and cost to paint and repaint is counterproductive and expensive. Meanwhile, projects involving virtual or intellectual materials are better suited for agile approaches. Software development is where the approach began and still reigns, for obvious reasons. Software is developed with a lot of unknowns and potential situations for miscommunications or misunderstandings between development teams and end users. Agile approaches provide freedom to explore, engage, and react. And since code and other computer work can be deleted, updated, reworked, and refactored, there is little loss. Yes, time was lost in its creation, but it is far less than the time spent creating something no one wants, can't use, or that doesn't meet the need. Beyond software development, there are other places where agile methodologies could fit, depending on the willingness of the organization and the purpose of the endeavor. Research and development, such as experimenting with potential pharmaceuticals or exploring new approaches to arrange a travel excursion, lends itself to the agile approach. For example, marketing campaigns could be arranged to respond quickly to customer feedback and pivot as needed. As long as your project or a major portion of it relies more on the intangible elements of the knowledge workers on your team, and you can scrap or redo work without too much financial burden, then you might have a good candidate for an agile project. And that's how you can tell if your project is a good candidate to apply the agile approach. Thanks for using the PMI's Spotlight on when to apply agile methodologies. ঠিক আছে, দেখেছি? Alright. ঠিক আছে। তাহলে দেখেন আমি একটু ইয়াতে যাচ্ছি, স্টুডেন্ট ম্যানুয়ালটা একটু বের করছি। আমি প্রথম ক্লাসে দেখাইছিলাম যে আমাদের আসলে 5টা মডিউল আমরা পড়বো, 5টা মডিউল। আর আমরা বলেছিলাম যে 50% কোশ্চেন আসবে অ্যাজাইল হাইব্রিড থেকে আর 50% কোশ্চেন আসবে প্রেডিক্টিভ থেকে। তো লাস্ট দুইটা ক্লাস যেটা আলোচনা করলাম, প্রথম দুইটা ক্লাস আসলে আমরা বেসিক অন প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করছি, ফাউন্ডেশন নলেজ, এবং এটা আসলে মেইনলি আমরা কভার করেছিলাম পিএমবকের চ্যাপ্টার নাম্বার 1, ঠিক আছে? আর তারপরে আমরা আসলে দুইটা ক্লাস নিলাম, নেক্সট 2 ক্লাস অন অ্যাজাইল। হ্যাঁ, অ্যাজাইলের বিষয়ে সবকিছু নিলাম, অ্যাজাইল মাইন্ডসেট থেকে শুরু করে প্রিন্সিপাল, তারপরে ভ্যালুজ, তারপর আমরা স্ক্রাম ফ্রেমওয়ার্কটা অনেক ডিটেইল দেখলাম, তারপরে এক্সপি নিয়ে আলোচনা করলাম, কানবান নিয়ে আলোচনা করলাম, লিন নিয়ে একটু আলোচনা করেছি। সো এই যে আমরা বিভিন্ন টার্মিনোলজি দেখলাম, বিভিন্ন কনসেপ্ট দেখলাম অ্যাজাইলে, সেটা কিন্তু থ্রুআউট দ্য মেইন যখন ডিসকাশন শুরু করবো আজকে থেকে, সেখানে আমরা বিভিন্ন জায়গায় দেখবো, তো তখন সেটাকে আমি আপনাকে রেফার করবো। আর আসলে এর মধ্যে আমরা যে কাজটা করলাম লাস্ট দুইটা ক্লাসে, অ্যাজাইল প্র্যাকটিস গাইডের চ্যাপ্টার 2, 3, 4, 5 কে আমরা মানে টাচ করলাম আর কি, আমরা শেষ করলাম। যদিও আপনাদের করতে হবে ওখানে খুব ডিটেইল মানে একদম লাইন বাই লাইন করতে হবে অ্যাজাইল প্র্যাকটিস গাইডের 2, 3, 4, 5 চ্যাপ্টার এবং অ্যানেক্স A3। আর ওই জিনিসগুলো এই যে 4টা চ্যাপ্টার, তার অনেক জিনিসই আবার আমরা রিপিটিটিভ দেখবো বিভিন্ন জায়গায়, তখন আমি রেফার করবো। এবং আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে আমাদের পুরা কোর্সটা আসলে 5টা মডিউলে ভাগ করা, কারো মনে আছে কিনা আমি জানি না। তো একটা ছিল যে প্রথম মডিউলটা হচ্ছে ক্রিয়েটিং এ হাই পারফর্মিং টিম, এটা হচ্ছে লেসন 1 বা মডিউল 1। প্রতিটা মডিউলের আন্ডারে টপিক আছে, এখানে যেমন কয়টা টপিক আছে, 7টা টপিক আছে, এখানে 7 টপিক আছে। এবং এই সমস্ত টপিকগুলো আসলে
আমাদের যে প্রথম ক্লাসে বলেছিলাম এক্সাম কন্টেন্ট আউটলাইন, যেটা নতুন 2019-20 থেকে এফেক্টিভ, সেটাতে আসলে 36টা 36 অথবা 35 টাস্ক ছিল। মানে ভালো প্রজেক্ট ম্যানেজার হওয়ার জন্য আমাদের কি কি টাস্ক করতে হবে, আমাদের রেসপন্সিবিলিটি কি, সেই প্রতিটা টাস্কের এগেইনস্টই আসলে এক একটা করে টপিক স্টুডেন্ট ম্যানুয়ালে আছে, এবং প্রতিটা টপিক থেকে সেই টপিকগুলো আসলে আমাদের সিলেবাস, এর বাইরে আর কোনো সিলেবাস নাই। টোটাল 36 টপিকস আছে, যেটা 5টা লেসনে বা 5টা মডিউলে ভাগ করা আছে। এখানে আমরা 7টা পাচ্ছি, এবং আপনার এই 36 থেকে কিন্তু 180টা প্রশ্ন আসবে। তার মানে অন এন এভারেজ কয়টা করে আসবে? 36 দিয়ে যদি ভাগ দেন, ক্যালকুলেটর আছে সাথে কারো? 6, মানে 6-এরও একটু বেশি আসবে, তাই না? 6 পয়েন্ট সামথিং আসবে। তাহলে দেখেন, বা একটু কম আসবে, 6-এর একটু কম আসবে, 5টা থেকে 6টার মধ্যে প্রশ্ন আসবে। এক্স্যাক্টলি 5টা এক্স্যাক্টলি 5টা হচ্ছে না, এক্স্যাক্টলি মনে হয় 5টা হচ্ছে না, যাই হোক জি 5 ভাই। থেকে 6। জি ভাই। ভাই ট্রাস্ট রাখেন ভাই, টিম বিল্ডিং করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখেন এখানে লেসন 1 বা মডিউল 1, যেখানে কয়টা টপিক আছে? 7টা। হ্যাঁ, এবং এইটা আমরা বলেছিলাম কি নিয়ে, এটা হচ্ছে পিপল রিলেটেড, সব 3টা ডোমেইন, তাই না? পিপল, প্রসেস, বিজনেস। তাহলে এটা পিপল নিয়ে 7টা টপিক। এরপরে নিচে আসে স্টার্টিং দ্য প্রজেক্ট, সেটা আসলে এখানে টপিক আছে কয়টা দেখেন? 9টা বোধহয়, 3, 3, 6, 9। 8টা ভাই। ও 9টা, হ্যাঁ। তাহলে এখানে আছে 9টা টপিক, এবং সেটা কি নিয়ে? প্রসেস নিয়ে। ঠিক আছে, প্রসেস নিয়ে 9টা টপিক, এবং এই 9টা টপিক আসলে ডাইরেক্টলি রিলেটেড টু পিএমবক। পিএমবকের বিভিন্ন চ্যাপ্টারের সাথে কানেক্টেড আছে। সেটা আমি যখন যেটা পড়াবো বলে দেবো যে কোন চ্যাপ্টারের সাথে কানেক্টেড আছে। আর এরপরে যদি আমরা যাই, তাহলে আমরা কোথায় ছিলাম? 2nd নাম্বার মডিউলে। এরপরে 3rd মডিউলে যদি আসি, যেটা হচ্ছে ডুইং দ্য ওয়ার্ক, এটা আসলে মেনলি এক্সিকিউশন। এটা কি? স্টার্টিং দ্য প্রজেক্ট আসলে প্ল্যানিং। ঠিক আছে, ডুইং দ্য ওয়ার্ক মানে প্ল্যানিং শেষ, এখন আমরা কাজ শুরু করব। সেখানে কয়টা টপিক আছে? 8টা টপিক আছে, 8 টপিকস। তাহলে দেখেন প্রসেসের টোটাল টপিক কত হলো? 17টা। ঠিক আছে, 17টা টপিক, এবং কোশ্চেন কতটুকু আসবে? 50%। আচ্ছা, এরপরে কিপিং দ্য টিম অন ট্র্যাক, এখানে আছে 7টা টপিক, এবং এটা পিপল রিলেটেড। তাহলে পিপলের প্রথমে আমরা দেখেছিলাম 7টা টপিক, আর এখন দেখলাম 7টা। তাহলে পিপলের টোটাল টপিক কত? 14টা। 14 প্লাস হচ্ছে 17 প্রসেসে। আর লাস্টে হচ্ছে আমাদের বিজনেস এনভায়রনমেন্ট, এই যে কিপিং দ্য বিজনেস ইন মাইন্ড, এটা হচ্ছে লাস্ট মডিউল, এবং সেখানে কয়টা টপিক আছে? 5টা টপিক আছে। 5টা থাকার কথা। হ্যাঁ, তাহলে এই যে আপনার 31 আর 5-এ হচ্ছে 36 টপিকস। তাহলে এই টপিকস থেকে প্রতিটা থেকে মিনিমাম 5টা প্রশ্ন আসবে। এরকম মানে ভাগ করা থাকবে না যে প্রতিটা টপিক থেকে 5টা আসবে। কোনো টপিক থেকে প্রশ্ন নাও আসতে পারে, আবার কোনো টপিক থেকে হয়তো আবার বেশি আসবে, কিন্তু মিনিমাম আমার কাছে মনে হয় একটা টপিক থেকে অবশ্যই 3টা প্রশ্ন আসবেই। আবার কোনো টপিক থেকে আসলে 7টা 8টা করে আসবে। সেটা আমি বলে দেওয়ার চেষ্টা করবো যে কোন টপিকটা আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট। তো ওখান থেকে দেখা যাবে 7-8টা করে প্রশ্ন আসবে। তাহলে এই হচ্ছে আমাদের সিলেবাস। ঠিক আছে, এখন আমরা যে অ্যাপ্রোচে পড়বো, আপনারা সবাই রুটিনটা পাইছেন না? হ্যাঁ, আপনার কি অবস্থা? কথা বলতেছে না? ভালো অবস্থা। মিউট করে কথা বলা যায় না? হ্যাঁ, মিউট করে কথা বলতে হবে। হ্যাঁ, যখন আমরা কথা বলবো মিউট করে কথা বলবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমরা একটা জিনিস মনে রাখি, আমি যে প্রেজেন্টেশন স্লাইডটা আপনাদের পড়াবো সেটা পুরোটাই প্রতিটা টপিকের সাথে অ্যালাইন্ড আর কি। ঠিক আছে, এখানে যতগুলো টপিক আছে আমাদের প্রেজেন্টেশন স্লাইডে ততগুলি টপিক আছে। এবং আরেকটা বিষয় বলে রাখি, প্রেজেন্টেশন স্লাইডে যতগুলো স্লাইড আছে, এখানে প্রতিটা চ্যাপ্টারে যদি আপনি যান, আমি একটা জাস্ট চ্যাপ্টারে যাই, এটা জাস্ট স্টুডেন্ট ল্যাবটা আপনাকে একটু দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে ধরেন যে এখানে একটা প্রথম টপিকটা হচ্ছে লিড এ টিম, সরি বিল্ড এ টিম, প্রথম টপিক। এই টপিকটার মধ্যে যতগুলো এই যে এরকম দেখতেছি আমরা, কি বলবো লেগে টাইটেল বা সাবটাইটেল, জেনারেলি এর প্রতিটার এগেইনস্টে একটা করে স্লাইড আছে।
প্রতিটার এগেইনস্টে একটা স্লাইড আছে প্রেজেন্টেশন স্লাইডে। তার মানে ওই স্লাইডটারই ডেসক্রিপশন হচ্ছে এখানে স্টুডেন্ট ম্যানুয়ালে। প্রতিটা স্লাইডের এগেইনস্টে জেনারেলি একটা করে, এটার একটা স্লাইড আছে, তার এগেইনস্টে আপনি এই ব্যাখ্যাগুলো এখানে পাবেন। তার মানে কি স্লাইডে খুবই সামারাইজ থাকবে, জাস্ট পয়েন্ট দেওয়া, আর ডিটেলটা আসলে আপনাকে এখান থেকে করতে হবে। আচ্ছা, এখন আমরা কোন অ্যাপ্রোচে যাব? আমি স্টুডেন্ট ম্যানুয়ালে একটু দিচ্ছি, আমি আসলে একদম সিকোয়েন্সিয়ালি যাব না। আজকে আমি যেমন শুরু করবো হচ্ছে কিপিং দ্য বিজনেস ইন মাইন্ড এটা দিয়ে, এবং আমরা এই তিনটা টপিক কভার করবো প্রথমে, ঠিক আছে? একটা হচ্ছে এভালুয়েট এন্ড ডেলিভার প্রজেক্ট বেনিফিটস এন্ড ভ্যালু, 2 নম্বর হচ্ছে evaluate and address internal and external business environment changes and support organizational change। এই তিনটা টপিক দিয়ে আমি শুরু করব, এবং এই তিনটা টপিক PMBOK চ্যাপ্টার 1, 2 এবং 3 এর সাথে কানেক্টেড। 3 না, চ্যাপ্টার 1 এবং 2 এর সাথে কানেক্টেড। এবং চ্যাপ্টার 1 যেহেতু আমরা পড়েছি, এখানে কিছু টপিক পাবো যেটা অলরেডি আমরা পড়ে ফেলেছি, তো সেগুলো আমি খুব দ্রুত স্কিপ করবো আর কি। আর চ্যাপ্টার 2 আসলে চ্যাপ্টার 2 আমরা দুইটা টপিক পাবো, একটা হচ্ছে সি এবং একটা হচ্ছে ডি। এই দুটো টপিক PMBOK চ্যাপ্টার 2 এর সাথে কানেক্টেড। তা আমি যখন এই দুটো টপিক পড়াবো, আমি বলে দেবো যে এই টপিক দুটো অবশ্যই PMBOK একবার স্কিম থ্রো করবেন, একবার রিডিং করবেন, ঠিক আছে? তাহলে আর কোনো কনফিউশন বা কিছু থাকবে না। অলরাইট, সো আমি প্রেজেন্টেশন স্লাইডে যাচ্ছি, এবং আমরা কি দিয়ে শুরু করব? কিপিং দ্য বিজনেস ইন মাইন্ড। এখানে কয়টা টপিক আছে? 5টা টপিক, ঠিক আছে? এই যে 5টা টপিক 1 2 3 4 5, এবং আমরা এই যে আসলে বি সি ডি টপিক করব। সো লেসন 5, কিপিং দ্য বিজনেস ইন মাইন্ড মানে কি আসলে? বিজনেস গোলটাকে মাথায় রেখে কাজ করো। বিজনেস, তাই না? সব জায়গায় বিজনেস করতে হবে নাকি? সো কিপিং দ্য বিজনেস ইন মাইন্ড মানে আসলে আমাদের বিজনেস ভ্যালু, যেটা আমাদের বেনিফিট দিবে, সেটা সবসময় মাথায় রাখতে হবে, ঠিক আছে? সেটাকে ফোকাস রেখে সেটাকে সামনে রেখে কাজ করতে হবে। আননেসারি খালি কাজ করে গেলাম, কোনো রেজাল্ট ওরিয়েন্টেড না, গোল ওরিয়েন্টেড না, কোনো ভ্যালু ড্রিভেন না, সেটা করা যাবে না, ঠিক আছে? সো তো এইটা করার জন্য প্রথম যে কাজটা আমরা করব সেটা হচ্ছে এভালুয়েট এন্ড ডেলিভার প্রজেক্ট বেনিফিটস এন্ড ভ্যালু। সব প্রজেক্টে আমি বারবার বলে আসতেছি, কেন করি আমরা? টু ক্রিয়েট সাম ভ্যালু, সাম বেনিফিটস ফর দ্য সোসাইটি, ফর দ্য অর্গানাইজেশন, অর ফর দ্য স্টেক হোল্ডার্স, অর ফর দ্য কাস্টমার্স। সো সেই টপিকটা আমরা দিয়ে শুরু করব। আমি ওখানে যাচ্ছি। হ্যাঁ, ওকে। সো আচ্ছা, evaluate and deliver project benefits and value। তো প্রতিটা চ্যাপ্টার শুরুতে কিন্তু আমাদের কি থাকবে? ডেলিভারেবলস এবং টুলস। তার মানে টুলস আর টেকনিক মানে মনে আছে না যে আমি চা বানাইছিলাম যে ফার্স্ট ক্লাসে? হ্যাঁ, আইটিটিও মনে আছে? ইনপুট, টুলস, টেকনিক, আউটপুট। জি ভাই। হ্যাঁ, রাইট। সো এই যে এই ডেলিভারেবল মানে হচ্ছে আসলে কি? আউটপুট আসলে। আউটপুট। আর টুলস এবং টেকনিক মানে হচ্ছে এই জিনিসগুলা, যেগুলা টুলস মানে হচ্ছে মেইনলি ট্যানজিবল জিনিস, আর টেকনিক মানে হচ্ছে ইনটেনজিবল আইটেমগুলো, ঠিক আছে? সো এখানে অনেকগুলো আইটেম আমরা দেখছি, যেমন আমরা মেইন টার্গেট কি, যে আমাদের আসলে যে বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান কি, এটা আমরা কি কোথায় পড়েছিলাম ফার্স্ট ক্লাসে? বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান, এবং একটা ছিল বিজনেস কেস। হ্যাঁ, তার মানে ডকুমেন্ট, রাইট? এই দুটোকে আমরা বলি বিজনেস ডকুমেন্ট, বিডি, বিজনেস ডকুমেন্ট। এবং বিজনেস কেস মানে কি? জাস্টিফিকেশন অফ দ্য প্রজেক্ট, কেন আমরা প্রজেক্টটা করতেছি সেটা বিজনেস কেসে লেখা থাকে, এবং তার মধ্যে কি কি থাকে সেটা কিন্তু আমরা তখন আলোচনা করেছি। কস্ট বেনিফিট অ্যানালাইসিস, হ্যাঁ, কস্ট বেনিফিট অ্যানালাইসিস, জাস্টিফিকেশন, রিস্ক কি কি, হাই রিস্ক কি কি, অ্যাজাম্পশন কনস্ট্যান্ট কি আছে, এসব জিনিস আসলে বিজনেস কেসে থাকে। এবং স্পেশালি থাকে হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাপ্রেজাল, মানে কি ভ্যালু আমরা ক্রিয়েট করব সেটার ফাইন্যান্সিয়াল অ্যাপ্রেজাল থাকে, রাইট? ঠিক আছে? বা ইকোনমিক অ্যাপ্রেজাল বলি আমরা। এবং ইকোনমিক অ্যাপ্রেজালে আমরা সব প্রজেক্টেই ইউজ করি, যেমন এনপিভি ইউজ করি, নেট প্রেজেন্ট ভ্যালু, তারপরে আইআরআর ইউজ করি, ইন্টারনাল রেট অফ রিটার্ন, তারপরে বেনিফিট কস্ট রেশিও ইউজ করি, আরওআই ইউজ করি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, অনেক জায়গায় ইউজ করি পেব্যাক পিরিয়ড, ঠিক আছে? সো এই জিনিসগুলো আসলে বিজনেস কেসে থাকে। এবং এরপরে আমরা আরেকটা যে ডকুমেন্ট নিয়ে কথা বলেছিলাম সেখানে, আজকে আমরা আবার দেখবো সেটা বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান।
তার মানে আমরা প্রজেক্টটা যে করতেছি এবং বিজনেস কেসে যে আমি বললাম যে এই বেনিফিট পাবো, সেই বেনিফিটটা আসলে কখন পাবো, কতটুকু পাবো, হ্যাঁ, এবং কে রিয়েলাইজ করবে, এবং সেটা কোনো রিস্ক দ্বারা এটা হ্যাম্পার্ড হবে কিনা, এই সব জিনিসগুলো থাকে হচ্ছে বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান। এই দুইটা ডকুমেন্টকে আমরা বলি বিজনেস ডকুমেন্ট, যেটা কিন্তু চ্যাপ্টার 1 এ ছিল পিএমবকে, আমরা আলোচনা করেছিলাম, এখানেও সেই আলোচনাগুলো আবার দেখব। আর একটা প্রশ্ন আমাদের এখানে ইম্পর্টেন্ট জানা, সেটা হচ্ছে যে এই যে আমি বলতেছি বিজনেস কেস এবং বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান, এই দুইটা ডকুমেন্ট কখন তৈরি হয় প্রজেক্টে? প্রজেক্টটা তৈরির আগেই। আরো সিম্পল ওয়ার্ডে বলি যদি আমরা, তার মানে প্রজেক্ট শুরুর আগে, তাই না? ইনিশিয়েশনের সময় প্রজেক্ট ইনিশিয়েটর হিসেবে কাজ করেন। ইনিশিয়েশনের আগেই আমরা এই কাজটা করতে হবে, বিজনেস কেস থাকতে হবে, বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করতে হবে, সেইটার অ্যাপ্রুভালের উপর বেস করে আসলে প্রজেক্ট ইনিশিয়েশন শুরু হয়। এই দুটো অ্যাপ্রুভ না হলে প্রজেক্ট আসলে কোনো এক্সিস্টেন্সে আসবে না। সো আমরা এটা কখন, এটা আসলে প্রি প্রজেক্ট, মনে রাখি একটু, এটা হচ্ছে প্রি প্রজেক্ট। এটা একটা ফিগার ছিল চ্যাপ্টার 1 এ, আমি এখানে অ্যাড করতে পারি নাই সময়ের অভাবে, কিন্তু ওটা ওখানে দেখবেন যে আছে। এটা হচ্ছে প্রি প্রজেক্ট ফেজে আমরা আসলে বিজনেস কেস এবং বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করি, এবং সেইটার অ্যাপ্রুভালে আসলে আমাদেরকে প্রজেক্ট ইনিশিয়েশনে করতে ইনিশিয়েট করে একটি প্রজেক্ট, এবং তখন আসলে আমরা চার্টার লিখি। চার্টারে আমরা হাই লেভেল প্রজেক্ট কি করতে যাচ্ছি সেটা আমরা লিখি। চার্টার নিয়ে আমাদের একটা টপিক আছে, সেখানে আলোচনা করবো আমি ডিটেইলে। সেই হচ্ছে আমাদের বিজনেস কেস এবং বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান। আর যেহেতু আমরা ভ্যালু নিয়ে কথা বলতেছি, তাহলে আমাদের ভ্যালু অ্যানালাইসিস করতে হবে, হ্যাঁ, যে আমাদের আসলে প্রজেক্টে কি ভ্যালু দিবে। তারপরে যে আমি বললাম কস্ট অ্যানালাইসিস, যেখানে আমরা এনপিভি, আইআরআর, আরওআই এসব দেখবো। তারপর কস্ট বেনিফিট রেশিও দেখবো। তারপরে এই যে এবি টেস্টিং, নতুন টপিক দুইটা আছে এখানে। এই দুইটা টপিক যেহেতু একদম নতুন, পরীক্ষায় অবশ্যই দুইটা প্রশ্ন আসবে, একটা একটা করে, 1+1 দুইটা প্রশ্ন নেট প্রমোটার স্কোর থেকে আসবে, যেটা সংক্ষেপে অনেক জায়গায় এনপিএস বলা হয়, হ্যাঁ। একটা হচ্ছে এবি টেস্টিং। সো এখানে একটু টেকনিক্যাল টার্ম মনে হচ্ছে, কিন্তু এবি টেস্টিংটা আসলে অনেক সব ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, আমরা এটা নিয়ে আলোচনা করব। আমি এগুলোর ব্যাখ্যায় যাচ্ছি না, কিছু কিছু হয়তো দুই একটা বললাম, পরে আমরা প্রতিটার এগেইনস্টে আসলে আলোচনা আছে। সো বিজনেস ভ্যালু কি, এটা নিয়ে আমরা প্রথম ক্লাসে আলোচনা করছিলাম, তাই না? ট্যানজিবল এবং ইনট্যানজিবল ভ্যালু, সেটাকে আমরা বলি বিজনেস ভ্যালু। ওটা ওখানে যেটা আলোচনা করছিলাম ওইটাই মোর অ্যাপ্রোপ্রিয়েট। ওটা আপনারা ওই যে স্লাইড আমি শেয়ার করছিলাম ওখান থেকে দেখে নেবেন, কারণ ওটা সেম থিং, ওখানে আমি আরো ডিটেইল আলোচনা করছিলাম। আর বেনিফিটস ম্যানেজমেন্ট প্ল্যান নিয়ে অলরেডি আমরা কথা বলে ফেললাম। এরপর আসেন বেনিফিটস ম্যানেজমেন্ট প্ল্যানে কি কি থাকে, এটা আমরা প্রথম চ্যাপ্টারে দেখেছি। একটা হচ্ছে টার্গেট বেনিফিট, কি কি বেনিফিট আমরা টার্গেট করতেছি এই প্রজেক্ট থেকে। তারপরে এই প্রজেক্টটা কোন স্ট্র্যাটেজির সাথে অ্যালাইনমেন্ট, এটাও কিন্তু আমরা প্রথম চ্যাপ্টারে শিখেছিলাম, যে স্ট্র্যাটেজি, তারপরে পোর্টফোলিও, তারপরে প্রোগ্রাম, তারপর প্রজেক্ট, তাই না? সব প্রজেক্টস কোনো না কোনো ভাবে কার সাথে কানেক্টেড? স্ট্র্যাটেজির সাথে, স্ট্র্যাটেজির সাথে কানেক্টেড, রাইট? সো সেই স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্টটা আমাদের বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যানে থাকবে। টাইম ফ্রেম থাকবে, যে কখন কোন বেনিফিটটা পাবো আমরা, কোন কোয়ার্টারে, কোন ইয়ারে, কোন কতটুকু বেনিফিট পাবো। বেনিফিটস ওনার কে বেনিফিটটা রিয়েলাইজ করবে। আমরা জানি যে প্রজেক্ট টিম হচ্ছে টেম্পোরারি অর্গানাইজেশন, তার মানে প্রজেক্ট শেষ জেনারেলি কি হয়, টিমটা অ্যাডজর্নিং হয়ে যায়, হয়ে অন্য ইনিশিয়েটিভে চলে যায়, অন্য প্রজেক্টে চলে যায়। তাহলে ওন করবে কে? হয়তো অপারেশন টিম, কিংবা কাস্টমার, কিংবা আলাদা ডেডিকেটেড টিম, যারা আসলে সেই প্রোডাক্টটা বা সার্ভিসটাকে ওন করে বেনিফিটটাকে রিয়েলাইজ করবে। ম্যাট্রিক্স খুবই ইম্পর্টেন্ট। আমরা বিভিন্ন কেপিআই সেট করব, যে আসলে সেটা আইআরআর হতে পারে, ওই যে আমরা এনপিভি হতে পারে, বা আরো অনেক ম্যাট্রিক্স হতে পারে, যেটা আমরা দিয়ে মেজার করে দেখবো যে আসলেই টার্গেট বেনিফিট আমরা অ্যাচিভ করতে পারছি কিনা। আরিফ কিছু বলবেন? আরিফের নয়েজ ইয়া হয়, আরিফের ইয়া থেকে প্রচন্ড নয়েজ আসে, আরিফ, তাই না? আরিফ আপনি বোধহয় যেটা লাগান হেডফোন, সেটা বোধহয় খুব নয়েজ ক্রিয়েট করে আর কি। আরিফ কিছু বলতেছিলেন? না সরি, আমি রাস্তায়, মিউটটা আনমিউট হয়ে গেছিল, সরি, আই এম রিয়েলি সরি। আচ্ছা আচ্ছা, কোনো প্রশ্ন করবেন? কেপিআইটা কি? কোনটা কি জিজ্ঞাসা করলেন? কেপিআই কি পারফরম্যান্স ইন্ডিকেটর। এটা কি রিস্কের জন্য না, নাকি ম্যাট্রিক্স? হ্যাঁ, ম্যাট্রিক্সের জন্য। আমরা ম্যাট্রিক্স বলি, বা অনেক সময় ডাইরেক্টলি কেপিআই বলি, যে আসলে কি কি দিয়ে আমি প্রজেক্টের পারফরম্যান্সটা মেজার করব। হ্যাঁ,
সো ম্যাট্রিক্সটা আসলে জেনারেল টার্ম, কেপিআই আসলে মেইনলি দেখা যায় এইচআর এর সাথে বেশি কানেক্টেড থাকে অনেক ক্ষেত্রে, যে সবার কেপিআই কি, আমাদের টিমের কেপিআই কি। সো সো বিভিন্ন ইন্ডিকেটর রাখতে পারি আমরা, ম্যাট্রিক্স সেট করতে পারি। তারপর রিস্ক, কি কি রিস্ক আমরা আইডেন্টিফাই করতে পারছি যেটা আসলে আমাদের প্রজেক্টের বেনিফিট অ্যাচিভ করতে কোনো নেগেটিভ বা পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে, সেই রিস্কগুলোকে আমরা এখানে আইডেন্টিফাই করে রাখবো। সো এই যে আমরা কি দেখলাম আসলে বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যানে কন্টেন্ট কি থাকে বুঝতে পারছি। একটা সিম্পল রুল একটু মনে রাখেন, সেটা হচ্ছে যে স্টুডেন্ট ম্যানুয়ালে বা প্রেজেন্টেশন স্লাইডে যখনই কোনো ডকুমেন্টের, এটা কি আসলে একটা ডকুমেন্ট না, কোন একটা ডকুমেন্টের ভিতরে কন্টেন্ট কি থাকবে, কন্টেন্টটা কি থাকবে এবং তার ব্যাখ্যাটা আছে যে এখানে আসলে কি থাকা উচিত। সো তখন মনে রাখতে হবে পরীক্ষা এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, আপনার পরীক্ষা প্রশ্ন আসতে পারে, হয়তো বলবে যে আসলে এই যে টার্গেট বেনিফিটস এটা আসলে কোন ডকুমেন্টে থাকে, ঠিক আছে, বা বেনিফিটস ম্যানেজমেন্ট প্ল্যানের কন্টেন্ট মধ্যে কি কি আইটেম থাকে, তখন আপনাকে হয়তো 3টা আইটেম দিয়ে দিল এটা, আর এর সাথে আরো 2টা অন্য জায়গা থেকে 2টা আইটেম দিয়ে দিল। এখন আপনাকে বলবে যে ঠিক মানে চেক করতে হবে কোন 3টা বেনিফিটস ম্যানেজমেন্ট প্ল্যানে থাকে। সো এটা একটা রুল অফ থাম্ব মনে রাখেন, যেখানেই স্টুডেন্ট ম্যানুয়ালে কিংবা প্রেজেন্টেশন স্লাইডে কোনো টেপ এরকম কন্টেন্ট পাবো, কোন একটা ডকুমেন্টের ভিতরে কি থাকে, সেটা কিন্তু প্রশ্নের জন্য, ওখান থেকে একটা প্রশ্ন আসার জন্য খুব ইম্পর্টেন্ট এটা। ফলে এটা আমরা একটু মনে রাখার চেষ্টা করবো, ঠিক আছে। আর মুখস্থের কোনো দরকার নেই, কিন্তু মুখস্থ বলে কোনো শব্দ ইউজ করা যাবে না, নো মেমোরাইজেশন রিকোয়ার্ড, কারণ এটা আপনি একবার পড়লেই বুঝতে পারবেন যে আসলে বেনিফিট ম্যানেজমেন্ট কি থাকে। আর যারা অলরেডি আমরা কাজ করে আসছি বিভিন্ন এনভায়রনমেন্টে, অলরেডি এক্সপিরিয়েন্স আছে, তারা কিন্তু এগুলো আমরা করে আসতেছি, এই জন্য বারবার আসতেছে যাচ্ছে না নাকি। আচ্ছা, এরপরে দেখেন এই যে সেকেন্ডটাতে আমরা আসলাম স্প্রিন্ট রিভিউ অথবা ডেমোস, মনে আছে? এই যে আমরা কিছুক্ষণ আগে অ্যাজাইলে পড়ে আসলাম। কেন আমরা এখানে স্প্রিন্ট রিভিউ আর ডেমো বলতেছি? কারণটা আমরা যে ভ্যালুটা ক্রিয়েট করতেছি সেটা আসলে কাস্টমার দেখে কি বলবে, যে আসলে ভ্যালুটা ক্রিয়েট হয়েছে কিনা, ভ্যালুটা পাইছে কিনা আমরা। হ্যাঁ, যে পোর্টে দেখেন সব কথাগুলো এখানে আছে, যে কথাগুলো আমরা আলোচনা করছি। অ্যাকসেপ্টেন্স অফ দ্য স্টোরি, কোনো যদি ফিডব্যাক থাকে আমরা কেন করি, ফিডব্যাক নেওয়ার জন্য, অপটিমাইজ বিজনেস ভ্যালু করার জন্য। আসলে কি স্প্রিন্ট রিভিউ কেন করা হয় ফ্রিকোয়েন্টলি? যাতে আমাদের ভ্যালুটা যে আমরা ক্রিয়েট করতে যাচ্ছি আসলেই করতে পারছি কিনা, সেই দিকে আমরা যাচ্ছি কিনা, এবং ভ্যালুটা অপটিমাইজ হচ্ছে কিনা। ফোকাস অন কমপ্লিটিং হোল ইউজার স্টোরিজ ইন ইচ স্প্রিন্ট, সেটা আমি বলেছিলাম যে আমরা অনেকগুলো ইউজার স্টোরি নিলাম, একটাও কমপ্লিট হলো না, সেইভাবে যদি স্প্রিন্ট রিভিউতে যাই তাহলে হবে? এটা কিন্তু হবে না। আমরা পারলে একটা পারি, তাহলে একটাই কমপ্লিট করে যাব, যে আমাদের এটা ডান, এবং আমরা কি বলছিলাম, ওয়ার্কিং প্রোডাক্ট। হ্যাঁ, সো সেটা নিয়ে যেতে হবে, ঠিক আছে। এবং ভেরিফাই দ্যাট দ্য ক্যাপাবিলিটিস পোটেনশিয়ালি শিপেবল, ওই যেটা আমরা বলছিলাম ইনক্রিমেন্ট বা ইনক্রিমেন্টস। সো সেটা হচ্ছে স্প্রিন্ট রিভিউ। সো ভ্যালুটা আমরা এইভাবে আসলে প্রতিটা ইটারেশনের পর, এটা অ্যাজাইলের অ্যাপ্রোচে যাচ্ছি আমরা, অ্যাজাইলে আমরা প্রতিটা ইটারেশনের পর দেখি যে আমরা আসলে ভ্যালু ফোকাস আছে কিনা এবং ভ্যালু ক্রিয়েট হচ্ছে কিনা। আচ্ছা, এরপরে আসি রিলিজ ম্যানেজমেন্ট। দৌড়াচ্ছে কেন, সরি, রিলিজ ম্যানেজমেন্ট। ওই যে আমরা বলতেছিলাম যে পোটেনশিয়াল রিলিজ হয়, এবং ওই যে স্ক্যামের ফিগারটাতে কিন্তু রিলিজ ছিল লাস্টে, তাই না? জি, হ্যাঁ, ইনক্রিমেন্ট। হ্যাঁ, সো রিলিজ ম্যানেজমেন্ট হচ্ছে ইন ট্র্যাডিশনাল প্রজেক্ট রিলিজ কখন হয়? ট্র্যাডিশনাল প্রজেক্টে ওয়াটারফলে লাস্টে হ্যাঁ, একদম শেষে হয়। রাইট। হ্যাঁ, ওই যে আমরা দেখছিলাম যে ট্র্যাডিশনাল প্রজেক্টের ডেলিভারি একবারই হয়, তাই না? একবারই হয় শেষে। কিন্তু আমাদের ইয়াতে কি হয়, এটা হচ্ছে ট্র্যাডিশনাল এটা। আর অ্যাজাইলে কি করি আমরা? কমপ্লেক্স বিজনেস এনভায়রনমেন্টে work is hardly ever done. We need to factor change into our thinking about work. তার মানে আমরা কি করব, প্রতিটা রিলিজে হ্যাঁ আমরা চেষ্টা করব যাতে এমন কিছু ডেলিভারি দেওয়ার যেটা দ্বারা কাস্টমার আর্লি ভ্যালু রিয়ালাইজ করতে পারে। সেটা হচ্ছে অ্যাজাইলের মেইন ফোকাস। সো সেই ব্যাপারটা করা হয় আসলে রিলিজ ম্যানেজমেন্টের থ্রুতে অ্যাজাইলে।
আচ্ছা, এরপরে আসতেছি আমরা নেক্সট স্লাইড, ডিসিপ্লিন অ্যাজাইল। আচ্ছা, এটা আসলে এর আগের স্লাইডে ছিল না এবং আপনাদের স্টুডেন্ট ম্যানুয়ালও নাই ডিসিপ্লিন অ্যাজাইল নিয়ে। কিন্তু আমি যেটা বললাম যে পিএমআই আসলে অ্যাজাইল নিয়ে কাজ করতে যাচ্ছে এবং অনেক হেভিলি আসলে ফোকাস অন ডিসিপ্লিন অ্যাজাইল, এবং মার্কেটে অনেক কি বলবো ডিসরাপশন তৈরি করতেছে। সেটা হচ্ছে ডিসিপ্লিন অ্যাজাইল। ডিসিপ্লিন অ্যাজাইল আসলে কোনো ফ্রেমওয়ার্ক না, এটাকে বলা হয় একটা টুল কিট। হ্যাঁ, যেখানে আসলে মার্কেটে যতগুলো, আমি বলছিলাম যে মার্কেটে এখন মোর দেন 100 অ্যাজাইল ফ্রেমওয়ার্কস আছে। সো আসলে ডিসিপ্লিন অ্যাজাইল ট্রাই করছে যে বিভিন্ন ফ্রেমওয়ার্ককে স্টাডি করে, হ্যাঁ, বিভিন্ন টুলস টেকনিক কোনটা বেস্ট আছে কোন ফ্রেমওয়ার্কে, সেটা নিয়ে এসে তারা একটা মানে বইয়ে লিখছে। সেই বইটার নাম হচ্ছে চুজ ইয়োর ওয়াও। বইটার নাম খুব সুন্দর, চুজ ইয়োর ওয়াও। ওয়াও মানে হচ্ছে ওয়ে অফ ওয়ার্কিং। তার মানে আমরা প্রেসক্রিপটিভ কোনো কিছুতে যাচ্ছি না। খেয়াল করছেন, স্ক্রাম কিন্তু প্রেসক্রিপটিভ, মানে বলে দিচ্ছে যে আপনি এত ঘন্টা এটা করতে হবে, আমার 5টা ইভেন্ট করতেই হবে, এবং কে কোন ইভেন্ট করবে সব প্রেসক্রিপটিভ, তাই না? কিন্তু ডিসিপ্লিন অ্যাজাইল বলতেছে যে আমরা প্রেসক্রিপটিভ না, আমরা আসলে বেস্টটা তোমাকে নিয়ে এসে দেখাচ্ছি, ফ্রম দেয়ার ইউ হ্যাভ টু চুজ ইয়োর ওয়াও। তো সেটা হচ্ছে ডিসিপ্লিন অ্যাজাইল, যেটাকে বলা হচ্ছে এ টুল কিট ফর অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্ট। সেখান থেকে আপনি নিয়ে আপনার বেস্ট করবেন আর কি। ঠিক আছে? সো যে আমরা শু হাড়ি বলতেছিলাম না, সো এখানে ডিসিপ্লিন অ্যাজাইলের কয়েকটা প্রিন্সিপাল আছে। তার মধ্যে একটা হচ্ছে কনটেক্সট কাউন্ট। আপনি কোন কনটেক্সটে কাজ করতেছেন সেটা খুবই ইম্পর্টেন্ট। সেটা আগে আইডেন্টিফাই করতে হবে, বুঝতে হবে, সেই অনুযায়ী আসলে আপনাকে যে কোনো একটা ফ্রেমওয়ার্ক নিজের জন্য টেইলর করে নিতে হবে। তো সেটা হচ্ছে ডিসিপ্লিন অ্যাজাইলের মেইন আইডিয়া। তো ডিসিপ্লিন অ্যাজাইল থেকে পরীক্ষায় একটা প্রশ্ন আসতে পারে, যেহেতু এটা নতুন ইনক্লুশন। ঠিক আছে? আচ্ছা, ডিসিপ্লিন অ্যাজাইলে যে একই ব্যাপার, ডাইনামিক ওয়ার্ক এনভায়রনমেন্টে আমরা কাজ করব। আর আমরা যেটা এমভিপি বলছিলাম, মনে আছে এমভিপি? মিনিমাম ভ্যালু, হ্যাঁ, মিনিমাল ভায়াবল প্রোডাক্ট। মিনিমাল ভায়াবল প্রোডাক্ট, সরি। হ্যাঁ, মিনিমাল বা মিনিমাম ভায়াবল প্রোডাক্ট। তার মানে প্রতিটা ইটারেশনেই বা 2-3টা ইটারেশন মেলে আমরা আসলে এমভিপি তৈরি করতে চাই, যেটা কাস্টমারকে মিনিমাম কোনো ভ্যালু দেয়। ঠিক আছে? সো পিএমআই আসলে এমভিপির চেয়ে বেশি ফোকাস হচ্ছে এমবিআই এর উপরে। এমবিআই মানে হচ্ছে মিনিমাম বিজনেস ইনক্রিমেন্ট। এমভিপি মানে হচ্ছে আমি কোনো কয়েকটা ফিচার মিলে কাস্টমারকে দেখালাম, ভ্যালু ক্রিয়েট হলো কাস্টমারের জন্য, কিন্তু সেইটা আমরা ডাইরেক্টলি মার্কেটে নিয়ে যেতে পারছি না। আর এমবিআই মানে হচ্ছে ওই ইনক্রিমেন্ট, তার মানে কি একটা বা 2টা ইটারেশন আসলে এমবিআই তৈরি হবে না, হয়তো কয়েকটা ইটারেশন মিলে আমরা একটা সলিড একটা ইনক্রিমেন্ট তৈরি করব, যেটা আমরা একদম ডাইরেক্টলি প্রোডাকশনে চলে যেতে পারবো এবং যেখান থেকে রেভিনিউ জেনারেট হবে। এমবিআই হচ্ছে যেটা ডাইরেক্টলি রেভিনিউ জেনারেট করতে হেল্প করবে, সেই ইনক্রিমেন্টটাকে পিএমআই বলতেছে মিনিমাম বিজনেস ইনক্রিমেন্ট। সো দুইটার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। পুরা অ্যাজাইল ওয়ার্ল্ড হচ্ছে ফেমাস হচ্ছে এমভিপি, মিনিমাল ভায়াবল প্রোডাক্ট, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি প্রতিটা ইটারেশনের পরে এমভিপি তৈরি করা কোয়াইট ইম্পসিবল, কোয়াইট ডিফিকাল্ট, আসলে সম্ভব না। আর এমবিআই বলতেছি আমরা যেটা মোর দেন এমভিপি, যেটা আসলে কয়েকটা ইনক্রিমেন্ট যোগ করে, হ্যাঁ, বা কয়েকটা ফিচার যোগ করে আমরা যে ইনক্রিমেন্টটা ডাইরেক্টলি মার্কেটে রিলিজ করতে পারবো এবং হুইচ উইল জেনারেট রেভিনিউ, সেটাকে আমরা বলতেছি এমবিআই। ঠিক আছে? এমবিআই থেকে অবশ্যই একটা প্রশ্ন আসবে পরীক্ষায়। তাহলে এমবিআই হচ্ছে ডাইরেক্টলি কানেক্টেড টু রেভিনিউ, আর এমভিপি হচ্ছে কালেকশন অফ ফিচার্স, যেটা আসলে আপনি মার্কেটে নিয়ে যেতে পারবেন না, শুধু কাস্টমারকে দেখাতে পারবেন যে হ্যাঁ, যে আপনার প্রোডাক্টটা আসলে রেডি হয়েছে, এটা আপনি ইউজ করতে পারেন, কিন্তু আসলে এরকম ইউজ না যেটা আসলে মার্কেটে রেভিনিউ জেনারেট করতে পারবে। এবং আরেকটা জিনিস আছে যে এটা আসলে আমরা আমাদের কোনো একটা আইডিয়া সেটা কি আসলেই ফিজিবল কিনা সেটা টেস্ট করার জন্য আমরা এমভিপি ইউজ করি, টেস্ট করার জন্য যে হ্যাঁ এটা মানে ঠিক আছে কিনা, ফিজিবল কিনা। আর এমবিআই ইউজ করি আমরা একদম ফাইনাল প্রোডাক্টের ইনক্রিমেন্ট, যেটা আপনার রেভিনিউকে বাড়াবে। অলরাইট, এটা নিয়ে আমরা আরো পরে কথা বলবো, এমবিআই এবং এমভিপি নিয়ে একটা চ্যাপ্টার আছে এটা নিয়ে। আচ্ছা, এখন আসেন, আমরা বললাম যে 9:21 বাজে, আমাদের হাতে সময় না, খুবই কম। আমরা বললাম যে আমরা এই চ্যাপ্টারে ভ্যালু ক্রিয়েশনটা দেখবো, যে কিভাবে ভ্যালু ক্রিয়েট করতে হয়, এবং সেখানে আমরা বলছিলাম যে ফাইন্যান্সিয়াল অ্যাপ্রেজাল থাকে, আন্ডারস্ট্যান্ডিং এন্ড ক্যালকুলেটিং ভ্যালু। সো বেনিফিট কস্ট অ্যানালাইসিস, এটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি, খুবই সিম্পল।
তার মানে কি যে প্রজেক্টটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি ওই প্রজেক্টটা কি পরিমাণ বেনিফিট দিবে আর সেটা দিতে কত কস্ট লাগবে, এই দুটো যদি রেশিও করি আমরা, তাহলে যদি এটা 1 এর চেয়ে বেশি হয় তাহলে কি ভালো না খারাপ? অনেক চেয়ে বেশি হলো ওভার কস্ট। ভালো না খারাপ জিজ্ঞাসা করছে, ওভার কস্ট না, বেনিফিট উপরে আছে, তাহলে আর 1 এর বেশি হলে কি হবে? হ্যালো ভালো ভালো। হ্যাঁ, বেনিফিট বেশি হবে। তাহলে বেনিফিট কস্ট অ্যানালাইসিসে আমরা দেখি যে প্রজেক্টটার বেনিফিট কস্ট অ্যানালাইসিস 1 এর বড় আছে কিনা, এবং যদি দুইটা প্রজেক্ট আপনি কম্পেয়ার করেন এ আর বি, কম্পেয়ার করে দুইটা যদি বেনিফিট কস্ট অ্যানালাইসিস করেন এবং একটা যদি পান 1.2 আর একটা যদি পান 1.3, তাহলে কোন প্রজেক্টে আপনি পিক করবেন এই দুটো থেকে? 1.3 বি। 1.3 বি প্রজেক্টটা। ঠিক আছে, এইটা বোঝাটা ইম্পর্টেন্ট। আপনার কিভাবে বেনিফিট কস্ট অ্যানালাইসিস করতে হয় এই অঙ্ক পরীক্ষা আসবে না। ঠিক আছে, আপনাকে জানতে হবে আসলে কোনটা বেস্ট যদি আপনাকে কোনো প্রজেক্ট সিলেক্ট করতে হয় এবং আপনি ডিসিশন মেকার। অনেক সময় প্রজেক্ট ম্যানেজার আমরা ডিসিশন মেকিং এ হেল্প করি, এটা আপনি যদি না জানেন তাহলে তো আপনি কোনো হেল্প করতে পারবেন না। ঠিক আছে, বেনিফিট কস্ট অ্যানালাইসিসের একটা সমস্যা আছে, সেটা কি কেউ বলতে পারবেন? কি সমস্যা বেনিফিট কস্ট অ্যানালাইসিসের? মানে যারা আগে করে আসছে তারা হয়তো বলতে পারবেন, আগে কোথায় ইউজ করছেন। সেটা হচ্ছে এটা এখানে আসলে টাইম ভ্যালু অফ মানি ক্যালকুলেট করা হয় না। জেনারেলি টাইম ভ্যালু অফ মানি ক্যালকুলেট করে না, আজকের দিনে কি ঘটনা সেটা আমরা হিসাব করতেছি। সো তো এই জন্য দেখবেন যে আমরা বেনিফিট কস্ট অ্যানালাইসিস হয়তো মানে ওইভাবে একদম প্রফেশনাল ইউজ করি না। মেইনলি আমরা তিনটা জিনিস ইউজ করি, এনপিভি, আইআরআর, আরওআই, এসব ইউজ করি, কারণ এগুলো সবগুলো আসলে কি টাইম ভ্যালু অফ মানি ইউজ করে। টাইম ভ্যালু অফ মানি কি সবাই জানি তো না? ফিউচার ভ্যালু অফ মানি। মানে সিম্পলি আজকের 1 টাকা 1 বছর পরে 1 টাকার সমান হবে না, মানে আজকে 100 টাকা যেটা কিনা যাবে 5 বছর পরে 100 টাকা কি কিনা যাবে তার ওটার এগেইনস্টে আসে। হ্যাঁ, সো সেই টাইম ভ্যালু অফ মানি যত টাইম যাবে তত কিন্তু টাকার ভ্যালু কমতে থাকবে। সো সেটা আসলে সেই জন্য যদি প্রজেক্টটা 5 বছরে গিয়ে শেষ হয় তাহলে 5 বছরে আসলে দেখতে হবে যে আসলে আমাদের টাইম ভ্যালু অফ মানি কতটুকু ডিক্রিজ হচ্ছে, সেটা কস্টেরও হিসাব করতে হবে, বেনিফিটেরও হিসাব করতে হবে। পরে তখন আমরা আসলে বলতে পারবো যে আসলে আমাদের জন্য ভালো না খারাপ। সো এরপরে আমরা আসতেছি নেক্সট টেকনিক, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। অনেক জায়গায় আমরা ইউজ করি, আরওআই বলি, বাংলাদেশে খুব ইউজ হয় তাই না, আরওআই। সো ফাইন্যান্সিয়াল ম্যাট্রিক, যেখানে আসলে আমরা যে ইনভেস্টমেন্টটা করতেছি সেটা আসলে আমরা হ্যাঁ কি কত দ্রুত বা কিরকম প্রফিট পাচ্ছি ইনভেস্ট করে আমরা কি পরিমাণ রিটার্ন অফ ইনভেস্টমেন্ট পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের আরওআই। এবং আরওআই যদি পজিটিভ না হয় তাহলে সে প্রজেক্ট নেওয়া যাবে? রিটার্ন অফ ইনভেস্টমেন্ট যে প্রজেক্টে সবচেয়ে বেশি হবে সেটা আমরা পিক করব। আর যদি নেগেটিভ আরওআই যদি নেগেটিভ হয় তাহলে কেউ টাকা দিবে আপনাকে? কোনো ব্যাংকে বা কোনো ক্যাপিটাল ভেঞ্চার ক্যাপিটালিস্ট বা ইনভেস্টরকে যদি দেখান যে আপনার আরওআই নেগেটিভ, তাহলে কি কাজ দিবে? কাজ দিবে না, ব্যাংকে কোনো লোনও পাবেন না। আচ্ছা, এরপরে প্রেজেন্ট ভ্যালু, ওই যেটা আমরা টাইম ভ্যালু অফ মানি বলতেছিলাম, যে কারেন্ট ভ্যালু অফ এ ফিউচার সাম অফ মানি অর স্ট্রিম অফ ক্যাশ ফ্লোস গিভেন এ স্পেসিফিক রেট অফ রিটার্ন। সো ডেফিনেশন কিন্তু পরীক্ষা কখনো আসবে না যে এটা কি প্রেজেন্ট ভ্যালু ডেফিনেশন কিনা। জাস্ট আমাদের বোঝা দরকার যে আমাদের যে একটু আগে যেটা বললাম 1 টাকা 5 বছর পর 1 টাকার সমান না, সেজন্য প্রেজেন্ট ভ্যালুর কিন্তু একটা ফর্মুলা আছে। দেখবেন যে স্টুডেন্ট ভ্যালু একটা ফর্মুলা আছে, যেখানে আমরা সরি জাস্ট 1 মিনিট, হঠাৎ দেখি যে হয়ে গেছে, সরি পানি নিয়ে বসতে হবে মনে হয়। আচ্ছা, আমাদের টাইমও শেষ হয়ে যাচ্ছে। নো ইস্যু, আমরা 10 মিনিট পরে শুরু করেছি। তো প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা দিয়ে কিন্তু আমরা ফিউচারে কোনো একটা টাকার ভ্যালু বের করতে পারি। হ্যাঁ, তো সেই ফর্মুলা জানানোর দরকার নেই, কিন্তু স্টুডেন্ট ম্যানুয়ালে আছে। জাস্ট আমরা প্রেজেন্ট ভ্যালুটা কেন জানি, কারণ এটা আসলে
মেইন যে টেকনিক, এই যে ফর্মুলাটা এখানেও আছে, এই যে প্রেজেন্ট ভ্যালু ফিউচারের যদি কোনো একটা থাকে, দেখে একটা এক্সাম্পল আছে, ইফ ইউ নিড $3,000 in 3 years and can invest your money at 8% interest, the present value of your initial investment is calculated এত। তার মানে যে 3,000 টাকা, হ্যাঁ 3 বছরের, এটা আসলে এখন কত টাকার সমান? $2,381 সমান, যেটা আসলে 3 বছরে যদি 8% ইন্টারেস্ট রেট আমরা ধরি, যে টাকা ডিসকাউন্টেড রেট বা ইন্টারেস্ট বলি, সেটা আসলে বিভিন্নভাবে ক্যালকুলেট করা হয়। স্পেশালি আমরা যে ডেপ্রিসিয়েশন রেট থাকে সেটাকে আসলে ধরা হয়, যদি 6% হয় বা 5% হয়, সেটাকে আমরা অনেক সময় ধরি। বা এটা একটা আসলে ফাইন্যান্সের লোকজন ভালো বলতে পারবে, সেটার উপর ভাইয়া বেস করে আসলে একটা আমরা কথা ইনভেস্ট বলবো। করি। হ্যাঁ আচ্ছা, এটা আমরা যে কস্ট ম্যানেজমেন্টে যেটা পড়েছিলাম পিভি, ওই পিভি আর এটা কি সেম? হ্যাঁ সেম জিনিস। তাহলে ও আচ্ছা আচ্ছা, না তাহলে আমরা মানে এমবিএ তে সাধারণত আমরা ফিউচার ভ্যালু অফ মানিটা আমরা কনসিডার করি, এখানে তো পুরো রিভার্স করছে, মানে প্রেজেন্ট ভ্যালুটা তো আমরা প্রেজেন্টে এটা তো অ্যাভেলেবল টু আস, মানে আমরা সরি প্রেজেন্ট ভ্যালুর এখানে মানে প্রয়োজনীয়তাটা কি এটা বুঝতে পারছি না আর কি। হ্যাঁ, কারণ নেট প্রেজেন্ট ভ্যালু যখন আমরা ইউজ করি তখন আসলে পিভিটা ইউজ করি। ফিউচার ভ্যালু তো জাস্ট ক্যালকুলেট করার জন্য যে আজকের 1 টাকার ফিউচারে কত ভ্যালু হবে। কিন্তু আমরা যখন নেট প্রেজেন্ট ভ্যালু বের করি তখন আসলে সবগুলো টাকার মান এখনকার টাকার মানে নিয়ে এসে দেখার চেষ্টা করি যে আসলে হ্যাঁ প্রেজেন্ট ভ্যালুতে বের করে দেখার চেষ্টা করি যে আসলে কোনটা সবচেয়ে এটা মনে হয় এরকম বললে আরো সুবিধা হয় যে ফিক্সড ডিপোজিট, আমরা যে ফিক্সড ডিপোজিট রাখি 8% ফিক্সড ডিপোজিট যদি 3,000 টাকা রাখি, 8 বছর পরে এই টাকাটা কত হবে, এটা হলো প্রেজেন্ট ভ্যালু। কত হবে হলে তো ফিউচার ভ্যালু, এটা কত হলে ওটা ফিউচার ভ্যালু। হ্যাঁ ওটা না ফিউচার ভ্যালু। হ্যাঁ, আমাদের রেগুলার প্র্যাকটিসে আসলে ফিউচার ভ্যালুটাই আমরা ফাইন্ড আউট করি। এখানে দেখা যাচ্ছে ফিউচার ভ্যালুটা আমাদেরকে এটাই দিচ্ছে, তো ওটা বর্তমান ভ্যালুটা কত? না, যদি ফিউচার ভ্যালু দেয়া থাকে তখন সেখান থেকে তো আমরা প্রেজেন্ট ভ্যালুটা বের করতে পারবো যে হ্যাঁ এটা তো কোনো ব্যাপার না, ইকুয়েশন তো সেম, আপনি এটাকে উল্টাপাল্টা করলেই একই ইকুয়েশন পাবেন, সেম ইকুয়েশন। ফিউচার ভ্যালুর ইকুয়েশনটা এখানে ইউজ করা হয়েছে প্রেজেন্ট ভ্যালুটাকে নিয়ে, কারণ আমরা আসলে কনসার্ন অ্যাবাউট প্রেজেন্ট টাইমে আসলে আমাদের যে টাকাটা খরচ করবো আমরা 3 বছর বা 5 বছরে, সেটা আসলে এখন অ্যামাউন্টটা কি, এবং আমরা এটা আসলে মেইনলি প্রেজেন্ট ভ্যালু কোনো ইয়া না, মেইন হচ্ছে এনপিভি তে আমরা ইউজ করি, যেটা আমরা নেক্সট স্লাইডে দেখবো। আর নেট প্রেজেন্ট ভ্যালু নিয়ে আমরা নেক্সট ক্লাসে একটা দেখাবো যে কিভাবে আসলে নেট প্রেজেন্ট ভ্যালুটা ক্যালকুলেট করা হয়। সো নেট প্রেজেন্ট ভ্যালুর ডেফিনিশন হচ্ছে যে দ্য প্রেজেন্ট ভ্যালু অফ অল ক্যাশ, এখানে একটা ডেফিনিশন একটা ভুল আছে, হ্যাঁ সবাই এটা একটু কারেক্ট করে নেবেন, সেটা হচ্ছে দ্য প্রেজেন্ট ভ্যালু অফ অল ক্যাশ ইনফ্লোস, এটা আগে হবে, ঠিক আছে, এটা হবে ইনফ্লোস মাইনাস হচ্ছে হ্যাঁ হ্যাঁ মানে আউটফ্লোটা ইনফ্লো হবে, হ্যাঁ ইনফ্লো হবে, হ্যাঁ ক্যাশ ইনফ্লোস মাইনাস দ্য প্রেজেন্ট ভ্যালু অফ অল ক্যাশ আউটফ্লোস। তার মানে কি, একটা হচ্ছে কস্ট বলতেছে, একটা হচ্ছে রেভিনিউ বলতেছে আর কি, কত টাকা আমাদের আসবে, আমরা যে পরিমাণ ইনভেস্ট করতেছি খরচ করতেছি, আর সেই টাকাটা খরচ করতেছি কত বছর ধরে খরচ করতেছি, এই জন্য ফ্লো বলা হচ্ছে আর কি। কারণ আমরা সব টাকা কিন্তু প্রজেক্টে একবারে খরচ করি না, যে আজকে বাড়ি বানাচ্ছি 2 কোটি টাকা লাগবে, আজকে কি প্রথম দিনে 2 কোটি টাকা শেষ হয়ে যাবে? আমরা কিন্তু কোয়ার্টারলি বা মান্থলি টাকাটা খরচ হবে, সেটা হচ্ছে আউটফ্লো, ঠিক আছে। এরপরে আপনি বাসা ভাড়া দিয়ে হয়তো আপনি ইনফ্লোস পাবেন, সেটা এরকম না যে প্রথম ইয়ারে পাবেন, হয়তো প্রথম ইয়ারে বা এন্ড অফ দ্য ইয়ার যদি 2 বছর কনস্ট্রাকশন লাগে, প্রথম ইয়ারে হয়তো আপনার 1 তলা বা 2 তলা শেষ হচ্ছে, তার মানে তখন কিন্তু ইউ উইল স্টার্ট গেটিং সামথিং, যদি আপনি ভাড়া দেওয়া শুরু করেন, এরকম অনেক বিল্ডিং হয় না, পরে বাকি আমরা ফ্লোর বানাই। সো সেটা হচ্ছে ক্যাশ ইনফ্লোস। সো এই প্রতিটা ভ্যালু আমরা প্রেজেন্ট ভ্যালুতে ক্যালকুলেট করি, ক্যাশ আউটফ্লোস এবং ক্যাশ ইনফ্লোস, তারপরে ইনফ্লোসকে মাইনাস করে ক্যাশ আউটফ্লোর সাথে মাইনাস করে আমরা যেটা পাই সেটাকে বলি আমরা নেট প্রেজেন্ট ভ্যালু। এবং দুইটা প্রজেক্টের মধ্যে যখন আমরা কম্পেয়ার করি, হ্যাঁ নেট প্রেজেন্ট ভ্যালু নেগেটিভ হলে আমরা সেই প্রজেক্ট নেব না, যেটা পজিটিভ হবে সেটা নেব। আর আমি 2-3টা প্রজেক্ট কেন বলতেছি, আমরা এইসব টেকনিক আসলে প্রজেক্ট সিলেকশনে ইউজ করি। যখন আমরা প্রজেক্টের ডিসিশন নেই যে কোন কোন প্রজেক্ট আমরা এই বছর করব, তখন আসলে আমরা প্রতিটা প্রজেক্টের নেট প্রেজেন্ট ভ্যালু বের করি। হ্যাঁ, সেই নেট প্রেজেন্ট ভ্যালু করে যদি দেখি যে একটার হচ্ছে সে 500K নেট প্রেজেন্ট ভ্যালু, একটার প্রজেক্ট হচ্ছে $1 মিলিয়ন, তাহলে কোনটা আমরা নেব? যেটা নেট প্রেজেন্ট ভ্যালু বেশি থাকবে সেটা আমরা নেব। এগুলা কিন্তু আমরা সব ম্যাট্রিক্স হিসেবে ইউজ করব,
করতে পারি কিসে, এবং করা হয় বিজনেস কেসে এবং বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান, এবং এটার সাথে মেজার করে দেখা হয় যে আমরা যে বলছিলাম যে $1 বিলিয়ন ইনকাম করবো, রেভিনিউ করবো, আসলে সেটাকে হয়েছে কি হয়নি। ঠিক আছে, সবাই ঘাবড়ানোর পিছনে এখান থেকে কিন্তু ইয়ে আসবে না যে এনপিভি কাকে বলে, ডেফিনেশন কি, তারপরে এনপিভি কিভাবে বের করতে হয়, ম্যাথমেটিক্স কি, এর কিন্তু বিরাট বিরাট ফর্মুলা আছে, এগুলো আমাদের একটাও জানা দরকার নেই। আমাদের শুধু জানতে হবে এনপিভি পজিটিভ ইজ গুড, এবং যদি কম্পেয়ার করতে হয় যে প্রজেক্টে এনপিভি বেটার সেটা আমরা অ্যাকসেপ্ট করব। সিমিলারলি আরেকটা টুল খুব বেশি ইউজ হয়, সেটা হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। সেইটাও আসলে আমাদের ডেফিনেশনটা একদম মুখস্থ করতে হবে, বড় ডেফিনেশন বা ফর্মুলা জানতে হবে দরকার নেই, আমাদের শুধু একটু বোঝা দরকার, যেটা একটু আগে রাজু আহমেদ বলতেছিল যে আমি কোনো একটা ব্যাংকে যদি টাকা ডিপোজিট রাখতে চাই, তাহলে কোন একটা ব্যাংক আমাকে ইন্টারেস্ট রেট দেয় 6%, আর একটা ব্যাংক দেয় হচ্ছে 4%, তাহলে কোনটাতে যাব আমরা? 6%, যেটার রেট অফ রিটার্ন বেশি। 4% আমরা যাবো না, যেটা দেখবো যে রেট অফ রিটার্ন বেশি সেই ব্যাংকে আমি ডিপোজিট করতে যাব। তাহলে আইআরআরও ফর্মুলা আছে যেটা দিয়ে ক্যালকুলেট করা যায় যে কোন প্রজেক্ট আসলে রেট অফ রিটার্ন বেশি হবে। তাহলে যেটা রেট অফ রিটার্ন বেশি সেই প্রজেক্টটাকে আমরা সিলেক্ট করব। এখন অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আপনাকে এটা জানলেই হবে, এটা ক্যালকুলেশনের দায়িত্ব আপনাকে দিবে না, কারণ এটার জন্য আলাদা ডেডিকেটেড টিম আছে যারা ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং এ কি দে আর দ্য এক্সপার্টস। সো আপনার সাথে আসলে ডিসিশন মেকিং এ যাতে আপনি ডিসিশন নিতে পারেন সেই জন্য এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। এবং সব প্রজেক্টে আসলে এগুলো দিয়ে শুরু হয়, এবং সরকারি প্রজেক্টে আমাদের এখানে তো কোনো সরকারি লোক নাই, আছে নাই? সরকারি প্রজেক্টে যখন ডিপিপি লেখা হয় তখন কিন্তু এনপিভি, আইআরআর, তারপরে আরওআই, এইসব জিনিস একদম ম্যান্ডেটরি, এইসব তৈরি করে তারপরে আসলে মিনিস্ট্রি অফ প্ল্যানিং এ যেতে হয়, এগুলোর উপর বেস করে আসলে প্রজেক্ট পাস হয়। সো আমরা কয়টায় চলে গেলাম? 9:05 চলে গেছি না, বেশি দ্রুত আগাতে পারলাম না। আজ এই টপিকটা শেষ করে যাই, নেট প্রমোটার স্কোর। ঠিক আছে, নেট প্রমোটার স্কোর মানে হচ্ছে যে আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে, আপনার কাস্টমারকে আপনার প্রোডাক্টের ব্যাপারে জিজ্ঞাসা করে যে আমার যে প্রোডাক্টটা তুমি ইউজ করছো বা ইউজ করতেছো, তুমি কি তোমার ফ্রেন্ডস, ফ্যামিলিকে বা তোমার পরিচিত জনকে এটাকে প্রমোট করবা কিনা, তুমি কি এটা প্রমোট করবা নাকি করবা না, এই একটা প্রশ্ন থাকে আসলে। নেট প্রমোটার স্কোর যখন আমরা সার্ভে করি তখন আমরা একটা প্রশ্ন দেই এবং তার উপর বেস করে আমরা অ্যান্সার নেই কাস্টমারের, তুমি এই প্রোডাক্টটা ইউজ করতেছো, এই প্রোডাক্টটাকে তুমি তোমার মানে পরিচিতের মধ্যে প্রমোট করবা কিনা, সেটাকে বলা হচ্ছে, সেখান থেকে প্রমোটার শব্দটা আসছে, সেটা হচ্ছে নেট প্রমোটার। এবং সেটা আমরা কিভাবে হিসাব করি? প্রশ্ন থাকে একটা, যে আপনি আমার এই প্রোডাক্টটা বা সার্ভিসটা অন্য কাউকে প্রমোট করবেন কিনা, এবং এই প্রমোট করবে কিনা সেটা একটা স্কেলের মধ্যে নেওয়া হয়, 0, 1 থেকে 2, 3, 4, 5। আজকে যেহেতু সময় নাই, নেক্সট ক্লাসে আমি এটা দেখাবো, 8, 9, 10 এরকম একটা স্কেল তৈরি করা হয় এবং সেই প্রশ্নের অ্যান্সার নেওয়া হয়। এবং এখানে কিন্তু ভাগ করা আছে, এই যে 0 থেকে 6 পর্যন্ত যারা ফিডব্যাক দিবে, একজন বলল যে মার্কিং করলো 5, আপনি আমার প্রোডাক্টকে প্রমোট করবেন কিনা, একজন মার্ক দিল 5, আরেকজন দিল 3, একজন দিল 2, আরেকজন দিল 7, আরেকজন দিল 8, আর ধরেন 2 জন দিল 9, 3 জন দিল 10। যারা 0 থেকে 6 এর মধ্যে ফিডব্যাক দেয় তাদেরকে আমরা বলি ডিট্রাক্টরস। ডিট্রাক্টরস কি বললাম শব্দটা? ডিট্রাক্টরস। হ্যাঁ, তার মানে কি, তারা যদি ডিট্রাক্টর, তারা আসলে আমাদের প্রোডাক্টটাকে কি করবে না, প্রমোট করবে না। তারা যদি সুযোগ পায় তাহলে অন্য প্রোডাক্টে চলে যাবে, প্রমোট করা দূরের কথা। ঠিক আছে, এদেরকে আমরা বলি ডিট্রাক্টরস, যারা 0 থেকে 6 এর মধ্যে দিবে। আর এরপরে যারা 7 থেকে 8 স্কেলে আপনাকে ভোট দিবে, 7 থেকে 8, তাদেরকে বলি আমরা প্যাসিভার্স। প্যাসিভার্স মানে তারা প্রোডাক্টটা সামহাউ পছন্দ করে, কিন্তু যদি কোনো ভালো বেটার প্রোডাক্ট পায় তাহলে ওরা কি করবে, অন্য প্রোডাক্ট বা সার্ভিসে চলে যাবে। ঠিক আছে, তারা হচ্ছে প্যাসিভার্স বা প্যাসিভস। আর 9, 10 যারা থাকবে তারাই আসলে আপনার মেইন কাস্টমার, যারা আপনার ভেরি হ্যাপি কাস্টমার, ভেরি স্যাটিসফাইড। তারা যখনই সুযোগ পাবে তারা আপনার প্রোডাক্টটাকে বা সার্ভিসটাকে প্রমোট করবে। তাদেরকে আমরা বলতেছি ওদের খারাপ
ওদের খারাপ দিলেও ওরা যাইবে না, এটা তো। হ্যাঁ হ্যাঁ, যাবে না, তারা আসলে কখনো চেঞ্জ করবে না। ধরেন যারা ম্যাক ইউজ করে তাদেরকে আপনি যতই উইন্ডোজের মেশিন দেন, ভাই এটার দাম কম বা এটা হচ্ছে বেশি পারফর্ম, তাদেরকে এটাকে কমাতে কমাতে নিয়ে আসতে পারবেন না, আছে না এরকম? কেউ কেউ আছে এক ব্র্যান্ডের শার্ট পরে, এক ব্র্যান্ডের কাপড় পরে, তাকে অন্য ব্র্যান্ড কিন্তু পড়াতে পারবে না সহজে, কারণ ওটা সে প্রমোটার, এবং সুযোগ পাইলে কাউকে গিফট দিবে, সে কোথা থেকে দিবে? দেখা যাবে সেই দোকান থেকে কিনে গিফটটা দিবে। তো এরা হচ্ছে প্রমোটার্স, যারা 9 থেকে 10-এর মধ্যে ভোট দেয়। এরপর আমরা কি করি, একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে এরকম যে, আমি একটু ফর্মেটে লিখি এখানে, কাল নেক্সট ক্লাসে দেখাবো। সেটা হচ্ছে নাম্বার অফ সার্ভেয়ার্স, যাদের কাছ থেকে ভোট নিয়েছেন টোটাল, ঠিক আছে? উপরে থাকবে হচ্ছে নাম্বার অফ কি প্রমোটার্স, নাম্বার অফ প্রমোটার্স মাইনাস নাম্বার অফ ডিট্রাক্টরস ইনটু 100 পার্সেন্টেজ আমরা ক্যালকুলেট করি। তার মানে কোন একটা 10 জনের সার্ভে নিছেন, ধরেন আমরা আসেন 10 জনের সার্ভে নিছি, সেখানে ধরেন 3 জন হচ্ছে 0 থেকে 6-এর মধ্যে অ্যান্সার দিছে, 3 জন 0 থেকে 6-এর মধ্যে, 4 জন অ্যান্সার দিছে 7-8-এর মধ্যে, আর বাকি কয়জন থাকলো? 3 জন। সবাই শুনতেছেন না? মানে হাঁপে গেছেন? যারা 3 জন তারা 9 থেকে 10-এর মধ্যে দিয়েছে। তাহলে এইটাই যদি আমরা এখানে বসাই তাহলে কি হবে দেখেন তো? 100 না, এটা আসলে টোটাল নাম্বার। হ্যাঁ, আমি 100 লিখছি, টোটাল যাদের কাছে আমরা সার্ভে করছি টোটাল নাম্বার। তাহলে আমাদের ক্ষেত্রে কি হবে দেখেন, প্রমোটার্স কয়জন? 3। প্রমোটার্স 3। ডিট্রাক্টরস কয়জন? 3 জন। 3। আর নিচে কয়জন আছে? 10। তাহলে কি হবে আসলে আমাদের এনপিএস ভ্যালু কত? এটা 0 হয়ে গেছে। তার মানে আসলে কি হয়ে গেছে, প্রমোটারও না ডিট্রাক্টরসও না, মানে আমাদের প্রোডাক্টটা সমান সমান আমরা পাইছি। এনপিএস এর সবচেয়ে লোয়েস্ট ভ্যালু হয় 0, আর সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু হতে লোয়েস্ট ভ্যালু হয় -100, হ্যাঁ, আর হাইয়েস্ট ভ্যালু হয় 100। তার মানে এখানে যদি একজন ডিট্রাক্টর বেড়ে যেত 4 প্রমোটার্স, তাহলে কি হতো দেখি, 4 হলে কি হতো? তাহলে এনপিএস ভ্যালু আসতে দেখেন, এটা 4, এটা হচ্ছে 3, তাহলে 110, তার মানে কি ইনটু 100, তার মানে আমাদের এনপিএস ভ্যালু কত? 10। তার মানে হচ্ছে নেট প্রমোটার স্কোর হচ্ছে 10। এটার মানে হচ্ছে আমাদের প্রোডাক্ট আসলে খুব প্রমোট করবে মানুষ, এরকম কিন্তু না, ঠিক আছে? এই হিসাবে কিন্তু আমরা কোনো প্যাসিভারকে, যা ডিটেক্ট প্যাসিভার্স, তাদেরকে কিন্তু আমরা হিসাব করতেছি না, তাই না? তাদেরকে শুধু টোটালের মধ্যে রাখতেছি, কিন্তু এই উপরের মধ্যে কিন্তু রাখছি না, টোটাল হিসাবে তারা আছে। সো এনপিএস যদি আজকে আমাদের প্রোডাক্টে 10 হয়, তাহলে আমরা যদি নেক্সট 6 মাস পরে আবার এনপিএস ক্যালকুলেট করতে চাই, আমাদের টার্গেট কি সেট করবো আমরা? যাতে এর চেয়ে বেশি হয়। 10 আছে, আমরা চাবো যে যাতে 15 হয় বা 20 হয়, এবং আমাদেরকে ফিচার বা সার্ভিস এমন করতে হবে যাতে আসলে আমরা নেক্সট সার্ভেতে যাতে নেট প্রমোটার স্কোর আরো বেশি পাই। হ্যাঁ, আপনারা জেনে কিন্তু পাবেন যে বোধহয় ওয়ার্ল্ডে যারা অনেক ভালো প্রোডাক্ট বা সার্ভিস দেয় তাদের কিন্তু এনপিএস স্কোর কতজন দেখেছিলাম, বোধহয় 30 কাছাকাছি কিছু হবে, ঠিক আছে? তার মানে এটা কিন্তু একটা বড় ইন্ডিকেটর, যেটা প্রায় ফরচুন 500 কোম্পানির সবাই ইউজ করে, যেটা একটা সবচেয়ে সিম্পল একটা, মানে জাস্ট কোশ্চেন দিয়ে আমরা একটা স্কেলের উপর অ্যান্সার নিয়ে আমরা আমাদের প্রোডাক্টের ব্র্যান্ড ভ্যালু বুঝতে পারি। এটা আসলে ব্র্যান্ড ভ্যালু এবং লয়ালিটি মেজার করার জন্য ইউজ করা হয় এনপিএস। ইভেন আমাদের অর্গানাইজেশনে এমপ্লয়ীদেরও আমরা এনপিএস বের করতে পারি, যে এমপ্লয়ীরা আমার উপর কত লয়াল আমার অর্গানাইজেশনের উপরে, বা তারা কত আমাদের পলিসি প্রসিডিউর উপরে বা বেতনের যে স্ট্রাকচার বা আমাদের এনভায়রনমেন্ট, তার উপরে আমাদের এমপ্লয়ীরা কতটুকু স্যাটিসফাইড। এটাও কিন্তু এনপিএস ইউজ হয় এই কারণে। মেইনলি ইউজ হয় ব্র্যান্ড ভ্যালু ক্যালকুলেশনের জন্য, লয়ালিটি, কাস্টমার লয়ালিটি মেজার করার জন্য, ঠিক আছে, এবং আমার প্রোডাক্ট এবং সার্ভিস আসলে কিরকম সেটা বোঝার জন্য এনপিএস ইউজ করি আমরা। সো ঠিক আছে, আজকে এখানেই শেষ করি আমরা। এটা নিয়ে নেক্সট ক্লাসে আমরা কয়েকটা স্লাইড দেখাবো এনপিএস নিয়ে, কারণ এখান থেকে একটা প্রশ্ন আসবে পরীক্ষায়। আর আজকে একটু এনপিএস নিয়ে সার্চ দিন, উইকিতে একটা সুন্দর পেজ আছে, ওই পেজটা পড়লে সব ক্লিয়ার হয়ে যাবে।